আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে তোমাদের ম্যানেজমেন্টের ওয়ান শট ক্লাস নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে গিয়েছি। আজকে আমরা খেলার ছলে কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করব, যেগুলো আমাদের নৈবেত্তিক এবং সিকিউ উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের হেল্প করবে। আজকে যারা পেইড গ্রুপের স্টুডেন্টস আছো তাদের সাথে কিন্তু নতুন অনেক স্টুডেন্টস আমাদের, যেহেতু মেইন ফেসবুক পেজ থেকে লাইভটা হচ্ছে, অনেকেই জয়েন করবে। তো সবাইকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে বোর্ডে 4টা বোর্ড দেখতে পাচ্ছি 2023-এর: ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড। এই 4টা বোর্ডের যে এমসিকিউ কোয়েশ্চেন গুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। সেই এমসিকিউ কোয়েশ্চেনের সাথে যে রিলেটেড টপিক গুলো আছে সেই টপিক গুলো কিন্তু আমরা সলভ করার চেষ্টা করব। তো আমি একটু দেখে নিই, আমাদের সাথে জয়েন করেছে শিখা, জয়েন করেছে মরিয়ম, নীরব। সবাইকে ওয়ালাইকুম আসসালাম, হ্যালো। যারা হ্যালো দিচ্ছে সবাইকে হ্যালো। আপনাদের কি অবস্থা? কে কোথা থেকে জয়েন করেছেন এটা আমাকে একটু কমেন্ট সেকশনে বলে দেন, জলদি জলদি। আচ্ছা, আমি ইউটিউবের কমেন্টস গুলো দেখতে পাচ্ছি। সুমাইয়া আক্তার জয়েন করেছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? এদিকে ফেসবুকে আমাদের সাথে জয়েন করেছে হাসিবুর রহমান। আচ্ছা, ভালো কথা। যাদের যেই যেখানে ফ্রেন্ডস আছে সবাইকে মেনশন করে দেন। আজকে কিন্তু ফ্রি ক্লাস, তো আজকের ক্লাসগুলো কিন্তু আপনাদের ফ্রেন্ডরা সবাই করতে পারবে। তো আপনাদের যারা ফ্রেন্ড আছে সবাইকে মেনশন করে দেন যাতে জলদি জলদি জয়েন হয়ে যায়। আর কে কোথা থেকে জয়েন করেছেন আমাকে একটু জানান তো, কারণ আজকে তো আমাদের সাথে অনেক নতুন বন্ধু আছে। তো আমি একটু দেখতে চাই যে বাংলাদেশের কে কোথা থেকে আমার সাথে আজকে আছে। আচ্ছা, আমার সাথে জয়েন করেছে জিশান চিটাগাং থেকে, জিহাদ জয়েন করেছে ভোলা থেকে, মরিয়ম জয়েন করেছে চাঁদপুর থেকে, সুমাইয়া জয়েন করেছে কুমিল্লা থেকে। আচ্ছা, এখানে আমি যদি একটু ফেসবুকে আসি, রুদ্র জয়েন করেছে রাজশাহী থেকে। রাজশাহী খুব পছন্দের একটা জায়গা আমার, আমি গত সপ্তাহে গিয়ে ঘুরে এসেছি। যদিও খুব বেশি দেখার সুযোগ পাইনি, বাট খুব ভালো লেগেছে। মোহাম্মদ মোসলে উদ্দিন জয়েন করেছে চিটাগাং থেকে, সাজ্জাদ জয়েন করেছে ময়মনসিংহ থেকে, হাসিবুর জয়েন করেছে সিরাজগঞ্জ থেকে। আচ্ছা, আপনারা একটু বলেন তো, আপনাদের তো এতদিনের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাওয়ার কথা, কার কার কলেজে টেস্ট পরীক্ষা চলছে বা অলরেডি শুরু হয়ে গিয়েছে বা শেষ হয়ে গিয়েছে, একটু আমাকে জানান কমেন্ট সেকশনে। আচ্ছা, মিনহাজ জয়েন করেছে ময়মনসিংহ থেকে, মেঘ পড়ে আমাদের সাথে জয়েন করেছে সিলেট থেকে, ফারিহা জয়েন করেছে ঢাকা থেকে। আলহামদুলিল্লাহ মরিয়ম, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, সৌরভ জয়েন করেছে আমাদের সাথে চট্টগ্রাম থেকে। আচ্ছা, টেস্ট পরীক্ষা চলছে 23 তারিখ, 23 তারিখ শুরু হয়েছে। বেশিরভাগ কলেজে কিন্তু অলরেডি শুরু হয়ে যাওয়ার কথা। অনেকের দেখা যায় সেকেন্ড পেপারটা আগে হয়, ফার্স্ট পেপারটা পরে হয়। অনেকের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটো একসাথেই শুরু হয়ে যায়। তো আজকের ক্লাসটা হোপফুলি তোমাদেরকে হেল্প করবে। তো আজকে যেটা আমি বলি, আজকে আমরা একটু খেলার সাথে সাথে আমরা একটু পড়বো। প্রত্যেকটা বোর্ডে 30টা করে কোয়েশ্চেন থাকে, এখানে 30টা, এখানে 30টা, এখানে 30টা, এখানে 30টা। এই 30টা কোয়েশ্চেন আগে আমরা শেষ করব। আপনারা যখন কোয়েশ্চেনের অ্যান্সার দিবেন তখন আপনারা কাউন্ট করে রাখবেন যে আপনাদের কয়টা ভুল হলো, কয়টা ঠিক হলো। আমি কিন্তু একটা একটা বোর্ড শেষ করার পর আপনাদের কাছে জিজ্ঞেস করব যে কার কয়টা পরীক্ষা, কয়টা এমসিকিউ হয়েছে আর কয়টা ভুল হয়েছে। পড়ায় মন বসছে না কেন? পরীক্ষার তো আর বেশি দিন বাকি নেই। এখন যদি পড়ায় মন না বসে, আপনাদের মেবি জুনে পরীক্ষা আমার যতটুকু মনে পড়ে, তো বেশি দিন তো বাকি নেই। আর টেস্ট পরীক্ষা হয়ে যাওয়া মানে দেখতে দেখতে চোখের পলকে টাইম চলে যাবে, একদম পরীক্ষাটা চলে আসবে। আচ্ছা, অপূর্ব দাস জয়েন করেছে। অপূর্ব দাসের হাফ ইয়ারলি এক্সাম, এইচএসসি 26 ব্যাচ। কি মোটিভেশন, 25 ব্যাচের সাথে ক্লাস করতে চলে এসেছে। আচ্ছা, যাদের কালকে হচ্ছে অন্য সাবজেক্টের পরীক্ষা, একজন বলছে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা, আপনারা আজকে আমার সাথে একটু 1.5 ঘন্টা ক্লাস করেন, বেশিক্ষণ নিব না। 1.5 ঘন্টা ক্লাস নিয়ে আপনাদেরকে ছুটি দিয়ে দিব, আপনারা অন্য সাবজেক্টের পড়া পড়বেন। তো আজকে আমরা শুরু করি। একদম প্রথমে যদি দেখি, ঢাকা বোর্ড 2023-এর কোয়েশ্চেনটা দিয়ে শুরু করি। একদম ফার্স্ট কোয়েশ্চেন। আপনারা যেটা করবেন, আপনাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে
আপনারা এইভাবে কোয়েশ্চেনটা লিখবেন, কোয়েশ্চেনের নাম্বারটা লিখবেন, নাম্বারটা লেখার পর দেন আপনার অ্যান্সারটা লিখবেন, এ বি সি ডি যেটাই হোক আপনার অ্যান্সারটা লিখবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আপনি কোন কোয়েশ্চেনের অ্যান্সারটা দিচ্ছেন। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা দেখি, কোনো ব্যবসা শুরু ও পরিচালনা করতে যে দলিলগুলোর প্রয়োজন হয় কি কি, একটু বলেন তো যে কি কি দলিলের প্রয়োজন হয় আমাদের। যেই আমাদের যদি আমি যে কোনো ধরনের ব্যবসা, যদি আমি এক মালিকানা হোক বা অংশীদারি হোক বা যৌথ মালিকানা হোক, সমবায় সমিতি হোক, যে কোনো কিছু, যে কোনো ব্যবসার ক্ষেত্রে আমাদের কোন দলিলগুলো প্রয়োজন হয়, জলদি জলদি। আচ্ছা, সবার আগে অ্যান্সার দিয়েছে ঐশী দেব, সে বলছে 1 এর বি, 1 ও 3। আচ্ছা দেখি বাকিরা একটু বলেন তাদের অ্যান্সার ঠিক আছে কিনা। আজকে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নাই, ভুল হলেও কিন্তু আমি বকবো না, তো আপনাদের যেটা মনে হবে সেটাই আপনার অ্যান্সার করবেন। ঠিক আছে, শারিয়া শ্রাবণ আকাশ বলছে 1 এর বি, জিশান বলছে বি, শিখা বলছে বি। আচ্ছা, সবাই বলছে বি, তাহলে কি এইটা প্রয়োজন হয় না, ব্যাট লাইসেন্স কি প্রয়োজন হয় না? সবার অ্যান্সার দেখেন তো, আমি যদি বলি অ্যান্সারটা বি না হয়ে ডি হবে। আপনি যখন একটা ব্যবসা করবেন, প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার পণ্যের উপর ভোক্তাদেরকে একটা ভ্যাট দিতে হবে এবং এটার একটা লাইসেন্স থাকতে হবে, যেহেতু আপনার এই ভ্যাটের টাকাও কিন্তু আপনার ট্যাক্সের মধ্যে রিলেটেড হবে। আবার আপনি যে ভ্যাটটা নিচ্ছেন, কত টাকা নিচ্ছেন, ধরেন আমি আজকে একটা দোকানে গেলাম, আমি হচ্ছে আড়ং এ শপিং করতে গেলাম, এখন আড়ং আমার থেকে 15% ভ্যাট রাখছে। আমি যদি আড়ং এ গিয়ে জিজ্ঞেস করি যে আপনি কোন হিসেবে আমাকে আমার থেকে 15% ভ্যাট রাখছেন, আমাকে একটা লাইসেন্স দেখান, যে আপনার কোন লাইসেন্স আছে নাকি 15% ভ্যাট নেওয়ার আমার থেকে, তখন কিন্তু তাকে বাধ্যতামূলকভাবে লাইসেন্স দেখাতে হবে। তো সেক্ষেত্রে আমার কিন্তু এই তিনটাই অ্যান্সার, অর্থাৎ ভ্যাট লাইসেন্স ছাড়া কিন্তু আমি আমার ব্যবসাটা শুরু করতে পারবো না। আচ্ছা, মুশফিক সরকার বলছে অ্যান্সার তো ঠিকই দিলাম আপু, ইয়েস আপনার অ্যান্সারটা ঠিক আছে। অনেকেই ভুল করেছেন, হয়তো অনেকে ভ্যাট লাইসেন্স সম্পর্কে জানতেন না, বাট এটা প্রয়োজন। হ্যাঁ, এটা না হলে আপনি আপনার পণ্যের উপর কিন্তু ভ্যাট বসাতে পারবেন না। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেনে যাই, বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ কি, বলেন। 2 নম্বর কোয়েশ্চেনের বলেন। আচ্ছা, সবার আগে অ্যান্সার দিয়েছে শ্রাবণ, শ্রাবণ অ্যান্সার দিয়েছে 2 এর এ, মরিয়ম অ্যান্সার দিয়েছে 2 এর এ। আজকে ফেসবুকে কি হয়েছে, ফেসবুকে আপনাদের অ্যান্সার কোথায়, মাত্র 1জন 2জন অ্যান্সার দিয়েছে, ইউটিউব পুরো ভরে গিয়েছে অ্যান্সারে। আপনারাও কম্পিটিশন দেন, কম্পিটিশন করে দেখি কতটুকু অ্যান্সার দিতে পারেন, কার কয়টা অ্যান্সার হয়। ভুল হলেও কোনো সমস্যা নেই, আপনাকে আমি বকবো না, আপনাকে আমি চিনিও না। আচ্ছা, মাহি বলছে বি, আগুন বলছে ডি, মুশফিক সরকার একটু কষ্ট করে কোয়েশ্চেন নাম্বারটা লিখেন, আগে 2 লিখেন, দেন আপনার অ্যান্সার দেন, এ হোক বি হোক সি হোক ডি হোক যেটাই হোক, আগে কোয়েশ্চেন নাম্বারটা লিখে নেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি কোনটা অ্যান্সার দিচ্ছেন। ঠিক আছে, সুমাইয়া আক্তার খুব কনফিডেন্ট, 2 এর এ কনফার্ম। আচ্ছা, এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ ন্যূনতম পুঁজি ও সহজ সংগঠন এবং সীমিত ঝুঁকি। আপনার এখানে ঝুঁকি কেন সীমিত বলেন তো। এখানে ঝুঁকি সীমিত কারণ এক মালিকানা ব্যবসায় কিন্তু আপনার মূলধনটা কম, তো মূলধন যেহেতু কম, তো আপনার এখানে ঝুঁকিটাও কিন্তু সেই হিসেবে কম হবে, তাই এখানে বলা হয় এই অ্যান্সারটা কিন্তু হবে। ঠিক আছে, দেখেন বৃহদায়তন ব্যবসার পাশাপাশি কেন এক মালিকানা ব্যবসায়, আমি জানি এক মালিকানা ব্যবসায় ঝুঁকি অসীম, কিন্তু বৃহদায়তন ব্যবসার চেয়ে এক মালিকানা ব্যবসায় ঝুঁকি কম না, কারণ বৃহদায়তন ব্যবসায় আপনার মূলধনটা বেশি থাকে, সেই তুলনায় এক মালিকানা ব্যবসায় কিন্তু আপনার মূলধনটা কম থাকে। তো সেই অনুযায়ী আমি যদি দুটো কম্পেয়ার করি, সেখান থেকে কিন্তু যে আমার ঝুঁকিটা এইটার তুলনায় এটা কম হবে। তো আপনার কোয়েশ্চেনটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। ঠিক আছে, যারা যারা ভুল করেছেন নেক্সট থেকে আশা করি আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সেকেন্ড পেপার ক্লাসের দিন কম্পিটিশন করবে, দেখি আপনার কনফিডেন্স থাকলে আপনি আজকে কম্পিটিশন করে দেখান। ঠিক আছে, 5 বন্ধু একত্রিত হয়ে একটি ব্যবসা শুরু করলো, তারা অধিকতর সাফল্যের আশায় মিস্টার সুশানের
সুনাম ব্যবহারের জন্য তাকে অংশীদার হিসেবে গ্রহণ করলো। এখন আমাকে বলেন সুসান কোন ধরনের অংশীদার? বলেন তো। আচ্ছা 3 এর বি। টেস্ট পরীক্ষা সেকেন্ড পেপারের উপর হবে, তাই বলে ফার্স্ট পেপার ভুলে গেলে হবে? আচ্ছা শাহরিয়ার বলছে 3 এর বি, মরিয়ম বলছে 3 এর বি। ওকে নাম মাত্র। ফেসবুকে আপনাদের অ্যান্সার গুলো এত কম। ইয়েস মুশফিক অ্যান্সার দিয়েছে 3 এর বি। সবাই বলছে নাম মাত্র, দেখি সবারটা ঠিক আছে কিনা। ভেরি গুড, কারেক্ট অ্যান্সার। আচ্ছা এখন আমি দেখি 5 বন্ধু ঠিক সেম উদ্দীপক, যে তাদের ঋণের প্রয়োজনীয়তা দেখা দেয় কিন্তু ব্যাংক হতে ঋণ নিতে গিয়ে জটিলতা দেখা দেয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি যেভাবে সমস্যার সমাধান করতে পারে, তাদের ঋণের প্রয়োজন, একটু দেখেন তো যে ঋণের জায়গায় কোন কোন পদক্ষেপগুলো নিলে আমার সমস্যাটা সমাধান হবে। বলেন এটার অ্যান্সার কি হবে? 4 এর অ্যান্সার এ। আকাশ বলছে এ। 1 আর 2 ব্যক্তিগতভাবে ব্যাংক ঋণ নিয়ে, আত্মীয় স্বজনের নিকট হতে ঋণ নিয়ে। ঠিক আছে, একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু অংশীদারি ব্যবসায়, ঠিক আছে? তো অংশীদারি ব্যবসার সাথে শেয়ারের আপনার যোগাযোগ আছে নাকি সেটাও একটু খেয়াল রাখতে হবে। 4 এর সি। আচ্ছা এ আর সি দুইটার মধ্যে ভালো মারামারি হচ্ছে, দেখি লাস্ট পর্যন্ত কারটা কারেক্ট হয়। 4 এর বি। আচ্ছা ওকে, এ বি সি, দেখি অ্যান্সারটা হচ্ছে এ। তারা হচ্ছে আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিতে পারে, ব্যক্তিগতভাবে ঋণ নিতে পারে। কারণ কি? তাদের ঋণের প্রয়োজন। আমি যদি শেয়ার বিক্রয় করি, শেয়ার থেকে আমি যে টাকাটা পাবো সেটা আমার মালিকানা সত্ত্ব, ঋণ না। ঠিক আছে, আমি ঋণ নিতে চাচ্ছি কারণ ট্যাক্সের একটা সুবিধা আছে না, ঋণের টাকার উপর কিন্তু ট্যাক্স দিতে হয় না। এখানে বলেই দিয়েছে যে আমার ঋণ প্রয়োজন, মালিকানা সত্ত্ব প্রয়োজন না, এই কারণে আমার ফার্স্ট দুটো অপশন হচ্ছে। ওকে আচ্ছা, শুধু লিখিত বিজ্ঞপ্তি দ্বারা কোন অংশীদারি ব্যবসার বিলোপ সাধন ঘটে? বলেন। আচ্ছা একটা অ্যান্সার ভুল হলে কিছু হবে না, বাকি অ্যান্সার গুলো ঠিক মতো দিয়ে দেন। আপনারা যারা গল্প করছেন ক্লাসে একটু অ্যান্সার গুলো দেন কষ্ট করে। আচ্ছা রাফিজ অ্যান্সার দিয়েছে 4। আচ্ছা এটা 5 এর অ্যান্সারটা দেন। আকাশ সবার আগে অ্যান্সার দিচ্ছে, আকাশকে কেউ বিট করতে পারে নাকি দেখি। আকাশের আগে কেউ রাইট অ্যান্সারটা দিতে পারে নাকি পরের কোয়েশ্চেন গুলো থেকে? মুশফিক সরকার বলছে 5 এর সি, মরিয়ম বলছে 5 এর সি, রিমন বলছে 5 এর বি। আচ্ছা বিশাল, সৌরভ, সাবিনা, শিখা, আকাশ, ফারিহা সবার অ্যান্সার সি। আচ্ছা সি হচ্ছে অ্যান্সার, ঐচ্ছিক বিলোপ সাধন। ওকে, মিস্টার তালহা এক্স কোম্পানির 1000 টাকা মূল্যের 500 শেয়ারের মালিক। তিনি কোম্পানির শর্ত মোতাবেক নির্দিষ্ট হারে লভ্যাংশ পান। এখন বলেন তো কোন ধরনের শেয়ারে নির্দিষ্ট হারে লভ্যাংশ দেওয়া হয়? ওয়ালাইকুম আসসালাম জুবাইল আহমেদ, আজকে ক্লাসে লেট হয়ে গেল। আচ্ছা 6 এর অ্যান্সারটা দেন। 6 এর সি, 6 এর ডি। আচ্ছা সি নাকি ডি? লভ্যাংশ নির্দিষ্ট হারে কারা পায়? সি নাকি ডি? বোনাস শেয়ারে নাকি অগ্রাধিকার শেয়ারে? আচ্ছা দেখে মনে হচ্ছে অগ্রাধিকার শেয়ারে জিতে যাবে। মুশফিক সরকারের 6 এর ডি, আকাশ, ফারিহা, মরিয়ম, সুমাইয়া, ওকে সবার অ্যান্সার 6 এর ডি, অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ারে আমরা লভ্যাংশটা নির্দিষ্ট হারে পাই। কোন ব্যবসায় মালিকানা ও ব্যবস্থাপনা অবিচ্ছেদ্য, মানে যেই মালিক সেই আমার ব্যবসা।
আমি দুটোকে আলাদা করতে পারবো না, ঠিক আছে? তো আমার কোন ধরনের ব্যবসায় মালিক আর ব্যবস্থাপনাকে আমরা এক হিসেবে ধরি অথবা এক হিসেবে কাউন্ট করি? 7 এর সি, বিশাল বলছে 7 এর সি, এক মালিকানা। এটা অনেক ইজি, এটা পারার কথা। 5 এর অ্যান্সার কি ছিল? 5 এর অ্যান্সার ছিল ঐচ্ছিক। আচ্ছা, 7 এর অ্যান্সারও হচ্ছে আমার এক মালিকানা। এক মালিকানার ক্ষেত্রে আমার ব্যবসায় এবং মালিক দুটো জিনিসকে আমি আলাদা করতে পারি না, দুটো জিনিসই আমার সেম, ঠিক আছে? আজকে ক্লাস শুরু হয়েছে 6টায়। কোম্পানির দৈনন্দিন কার্য পরিচালনার জন্য কোন দলিলের প্রয়োজন হয়? দেখেন, দৈনন্দিন কার্য পরিচালনা, আমি প্রতিদিন কোথায় কখন কিভাবে কি করব, এই জিনিসগুলো কোথায় লেখা থাকে, কোন ডকুমেন্টে লেখা থাকে, এটা একটু বলেন। আচ্ছা, 8 এর এ, পরিমেল নিয়মাবলী। ভেবেচিন্তে দিচ্ছেন? ঠিক আছে অ্যান্সার। সৌরভী, শিখা, আকাশ। আচ্ছা, 8 এর এ, ভেরি গুড। কয়েকজনের অ্যান্সার সবগুলো ঠিক আছে, একদম অনবরত ঠিক হচ্ছে অ্যান্সার। নিচের কোনটি ব্যবসায়িক নৈতিকতার সাথে সম্পৃক্ত? বলেন। আমরা আমাদের দায়বদ্ধতা থেকে কোন কাজটা করে থাকি? যারা অ্যান্সার দিচ্ছেন একটু কোয়েশ্চেন নাম্বারটা লিখেন যে আপনি কোন কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছেন, তাহলে আমার জন্য সুবিধা হবে বুঝতে যে আপনি অ্যাকচুয়ালি কোন কোয়েশ্চেনের অ্যান্সারটা দিচ্ছেন। কারণ অনেক সময় দেখা যায় নেটওয়ার্কের কারণে আপনার অ্যান্সারটা আসতে দেরি হয়ে যায়। আচ্ছা, আকাশ আবারও সবার আগে অ্যান্সার দিয়েছে 9 এর ডি। মরিয়ম অ্যান্সার দিয়েছে 9 এর ডি। শিখা অ্যান্সার দিয়েছে, ফারিহা, সাবিনা, আদি অ্যান্সার দিয়েছে, সুমাই অ্যান্সার দিয়েছে। আচ্ছা, 9 এর ডি। আশিক অ্যান্সার দিয়েছে, অপূর্ব দাস বলছে 9 এর এ। এ হবে না ডি হবে? সম্পদ রক্ষণাবেক্ষণ নাকি দূষণ রোধ করা? ব্যবসায়ের নৈতিকতা, সম্পদ রক্ষণাবেক্ষণ না, দূষণ রোধ করা ব্যবসায়ের নৈতিকতার সাথে সম্পর্ক। নৈতিকতা জিনিসটা কি? আমার বুঝতে হবে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ। এই জিনিসটা বোঝার পর যেটা ভালো সেই জিনিসটা আমি চুজ করব। ভালো এবং খারাপ দুটোকে আলাদা করার ক্ষমতা সবারই আছে। এটা হচ্ছে আপনার মূল্যবোধ। আপনি আপনার মূল্যবোধ থেকে চিন্তা করবেন যে কোন জিনিসটা খারাপ এবং কোন জিনিসটা ভালো, এবং এটা আলাদা করার পর আপনি কিন্তু ভালোটাই চুজ করবেন। এই যে ভালোটা চুজ করা, এইটাই কিন্তু আমার নৈতিকতা, ঠিক আছে? 3 বন্ধু XYZ রাসায়নিক বিষমুক্ত সবজি সরবরাহের লক্ষ্যে একটি ফার্ম গঠন করলো। বিষমুক্ত সবজির বিজ্ঞাপনে তাদের সুনাম ও চাহিদা ছড়িয়ে পড়লো। এখন তারা আইনগত ঝামেলা এড়াতে পৃথক মর্যাদা সম্পন্ন নতুন প্রতিষ্ঠান গড়তে চায়। মালিকানার ভিত্তিতে XYZ ফার্মটি কোন ধরনের? বলেন। 10 নম্বরের অ্যান্সার বলেন। 10 এর বি। বি নাকি সি? নাজমুস সাকিব বলছে সি, যৌথ মূলধনী। বলেন বি নাকি সি? আচ্ছা, বি আর সি দুইটাই আসছে। আমি একটু দেখে আসি তো অ্যান্সারটা কি হবে। অ্যান্সারটা হবে বি, অংশীদারি। এখানে যৌথ মূলধনীর যে আলাদা যে আইনগত বৈশিষ্ট্য, এই আইনগত বৈশিষ্ট্যের কথা কিন্তু কিছু বলেনি। এখানে বলেছে তারা আগে হচ্ছে 3 বন্ধু ছিল, 3 বন্ধুর একটা অংশীদারি ব্যবসায় ছিল। পরবর্তীতে আইনগত ঝামেলা এড়ানোর জন্য আপনারা এই যে পৃথক মর্যাদা সম্পন্ন নতুন প্রতিষ্ঠান করতে চায়, তার মানে পরবর্তীতে সে যৌথ মূলধনী ব্যবসায় সেটাকে কনভার্ট করতে চায়। কিন্তু প্রথমে কিন্তু মালিকানার ভিত্তিতে ফার্মটা কিন্তু আমার অংশীদারি ব্যবসায়। আপনাকে কোনটা কনভার্ট করবে সেটা জিজ্ঞেস করেনি, এখন কোন ব্যবসাটা আছে সেটা জিজ্ঞেস করেছে। আচ্ছা, নিম্নের কোন কারণে অংশীদারি ব্যবসায় দীর্ঘদিন টিকে থাকতে পারে?
অংশীদারি ব্যবসায় কেন দীর্ঘদিন টিকে থাকে বলেন? আচ্ছা, আকাশ বলছে এ। আকাশ কয় নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার দিলেন? আচ্ছা, 11 এর এ আর ডি চুক্তিবদ্ধ সম্পর্ক নাকি পারস্পরিক আস্থা ও বিশ্বাস? এ এবং ডি। সেকেন্ড পেপারের এমসিকিউ হবে পরশুদিন। আগে ফার্স্ট পেপারটা শেষ করে দেন আমরা সেকেন্ড পেপারটা করব, বাট পরশুদিন হবে। জানি অনেকের কলেজে হচ্ছে এখন টেস্ট পরীক্ষাটা সেকেন্ড পেপারের উপর চলছে, তো ফার্স্ট পেপারটা অনেকে ভুলেও গিয়েছেন আপনারা, এই কারণে ফার্স্ট পেপারটা আগে এনেছি যাতে আপনাদের মনে পড়ে। আচ্ছা, 11 এর এ আর ডির মধ্যে মারামারি চলছে, কিন্তু অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় দেখি অংশীদারি ব্যবসায় টিকে থাকে পারস্পরিক আস্থা ও বিশ্বাস। একটা জিনিস দেখেন, আপনি আপনার একটা শত্রু ধরেন একজনের সাথে একটা চুক্তি করলেন, যতই চুক্তি করুক আপনার সবসময় মাথায় এটা চলবে যে আমার ওর সাথে চুক্তি আছে, চুক্তি থাকার পরও কিন্তু ও আমার কোনো সম্পদের ক্ষয়ক্ষতি করতে পারে, ও ইচ্ছাকৃতভাবে আমার ব্যবসায় যাতে লস হয় এমন কর্মকাণ্ড করতে পারে। তো এক্ষেত্রে এটা কিন্তু বেশি দিন ধরে টিকবে না আপনার। কখন টিকবে? যখন আপনার পারস্পরিক আস্থা ও বিশ্বাস জিনিসটা থাকবে ফ্রেন্ডের মধ্যে। আচ্ছা, এটা বলেন, বাংলাদেশের কোম্পানি আইন পাস হয় কত সালে? সিকিউ, আচ্ছা সিকিউ যেটা আমরা ওয়ান শটের যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে আমরা এমসিকিউ করাই। সিকিউ করতে হলে আপনাকে কোর্স কিনতে হবে, কোর্সে আপনাদের যারা যারা অলরেডি ক্লাস করেছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, তাদেরকে সব ধরনের বোর্ড কোয়েশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক কিন্তু করিয়ে দেওয়া হয়। তো আপনি যদি কোর্স কিনেন সেখানে আপনি সিকিউ কোয়েশ্চেন পাবেন। আচ্ছা, বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস কবে হবে সেটা তো আমি বলতে পারছি না, আমি তো বাংলা টিচার না। 12 বি। আচ্ছা, 1994, ভেরি গুড। আচ্ছা, সমবায় সমিতির অন্যতম গুরুত্বপূর্ণ দলিল কোনটি বলেন এখন? আমি জানি এটা লাইনটা খুবই গভীরভাবে না পড়লে এই লাইনটা পারার কথা না, কিন্তু এই লাইনটা ডিরেক্ট বইয়ে দেওয়া আছে। আজাদ, সাদিয়া নূর, ফারিহা। আচ্ছা, 12 শেষ, 12-র অ্যান্সার আপনাদের ঠিক আছে। আজকে এসএমপি ক্লাস আছে, আজকে মেবি এসএমপি ক্লাস আছে, থাকার কথা সন্ধ্যা 7টায়। মার্কেটিং ক্লাস থাকার কথা, আমি এখনো শিওর বলতে পারছি না। ওকে, 13 এর সি আর ডি, সি আর ডি এর মধ্যে বিবরণপত্র নাকি স্মারকলিপি? সমবায় সমিতির অন্যতম গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে বিবরণপত্র, কারণ একটা সমবায় সমিতি কিভাবে গঠন করা হবে, কারা এখানে থাকবে, কারা এখানে লভ্যাংশ কতটুকু দেয়া হবে, কিভাবে এটা পরিচালনা করা হবে, একটা সমবায় সমিতিকে ঘিরে যত ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আপনার বিবরণপত্র থাকে। এই কারণে বিবরণপত্রটা আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট দলিলগুলোর মধ্যে একটা। স্মারকলিপিতে কিন্তু আপনার সমস্ত কিছু থাকে না, ঠিক আছে? আপনার হচ্ছে দুই ধরনের আছে, যদি সমবায় সমিতি বলি, সমবায় সমিতির দুই ধরনের ডকুমেন্ট আছে, একটাতে হচ্ছে গঠন প্রণালী লেখা থাকে, আরেকটাতে হচ্ছে নিয়ম নীতি লেখা থাকে, কিন্তু বিবরণপত্রের মধ্যে আপনার গঠন এবং নিয়ম নীতি দুটো জিনিসই কিন্তু একসাথে লেখা থাকে। আচ্ছা, ন্যায্য মূল্যে মানসম্মত পণ্য সরবরাহ কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন বোঝায়? ন্যায্য মূল্যে মানসম্মত পণ্য সরবরাহ বলেন। খুব কনফিডেন্স দিয়ে একজন ডি লেখে। কোন বইতে উপবিধি দেওয়া আছে? কোন বইতে উপবিধি দেওয়া আছে? আকাশ, আমাকে একটু জানাবেন উপবিধিটা কোন বইতে দেওয়া আছে।
আচ্ছা 14 এর এ ক্রেতা এবং ভোক্তা। আচ্ছা এখানে একটা অ্যান্সার ভুল আছে, এটা হবে না, এটা আপনার অ্যান্সারটা এইটা হবে। ক্রেতা ও ভোক্তার প্রতি সামাজিক দায়িত্ব পালন বোঝায়। ঠিক আছে, যারা এ বলেছেন তাদের অ্যান্সারটা কিন্তু ঠিক আছে, 14 এর এ। আচ্ছা ডাব্লিউটিও এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত বলেন? এটা কি আপনারা জানেন? ওয়ার্ল্ড ডাব্লিউটিও হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটার মাধ্যমে আপনার যেখান থেকে আপনার বাণিজ্যের মেইন নিয়ম নীতিগুলো নির্ধারণ করা হয়। তো আমার 15 এর অ্যান্সার কি? এ। 15 এর এ, 15 এর এ না, 15 এর ডি, জেনেভা। জেনেভাতে আপনার হচ্ছে ডাব্লিউটিও এর প্রধান কার্যালয় অবস্থিত। ঠিক আছে, এটা মনে হয় সবারই ভুল হয়েছে। আচ্ছা শিল্পের উৎপাদিত পণ্য ভোক্তার হাতে পৌঁছানোর কাজকে কি বলে? শিল্পে হচ্ছে আমি উৎপাদন করলাম, উৎপাদনের পরে শিল্পের কাজটা কি? দেখেন হিন্ট দিয়ে দিলাম আপনাদেরকে যে এর পরের কাজটা কি। শিল্পটা তো আমরা হচ্ছে প্রোডাক্টটা উৎপাদন করি, উৎপাদনের পর সেটাকে আমরা কোথায় নিয়ে যাই? আলী হোসেন বলছে এ। এ কোন কোয়েশ্চেন অ্যান্সার, কোয়েশ্চেন নাম্বারটা একটু লিখেন, যারা ফেসবুকে অ্যান্সার দিচ্ছেন একটু কোয়েশ্চেন অ্যান্সার, কোয়েশ্চেন নাম্বারটা লিখে অ্যান্সার দেন। 16 এর সি না 16 এর ডি? পরিবহন নাকি বাজারজাতকরণ? শিল্পের উৎপাদিত পণ্য ভোক্তার হাতে পৌঁছানোর কাজকে কি বলে? এটার অ্যান্সার হচ্ছে বাণিজ্য। দেখেন বাণিজ্যের ভাগগুলো হচ্ছে একটা ভাগ পরিবহন, একটার হাত বাজারজাতকরণ। ভোক্তার হাতে পৌঁছানো, আপনার পৌঁছানোর জন্য পরিবহনও করতে হয়, বাজারজাতকরণও করতে হয়, গুদামজাতকরণও করতে হয়, ব্যাংক থেকে ঋণও নিতে হয়। সমস্ত কাজগুলো কিন্তু আমার ভোক্তার হাতে পৌঁছানোর জন্য করা হয়। তাহলে সমস্ত কাজকে আমরা একসাথে বাণিজ্য বলতে পারি। শুধু যদি আমি পরিবহন বলি, পরিবহন বললে কিন্তু এখানে গুদামজাতকরণ বা অর্থায়ন যে জিনিসগুলো, সেই জিনিসগুলো কিন্তু আমার আসছে না। আচ্ছা অন্য শিল্পের উৎপাদিত উপকরণকে একত্রিত করে নতুন পণ্য তৈরির শিল্পকে কি বলে? অন্য শিল্পের উৎপাদিত পণ্য যেটা অলরেডি আমরা তৈরি করে ফেলেছি, জাস্ট আমরা জয়েন করছি, জয়েন করে একটা নতুন ধরনের প্রোডাক্ট তৈরি করছি। 17 এর এ সংযোজন শিল্প। শিওর সংযোজন শিল্প? আচ্ছা ফেসবুকে কেউ একজন বলেন তো, ইউটিউবে যারা বলছে সংযোজন শিল্প, অ্যান্সারটা ঠিক আছে কিনা তাদের? আচ্ছা হ্যাঁ সবার অ্যান্সার ঠিক আছে, 17 এর এ সংযোজন শিল্প। আচ্ছা তারপরে যাই, বাংলা অ্যাপারেলস ইউরোপে পণ্য রপ্তানির মাধ্যমে দেশের জন্য বৈদেশিক মুদ্রা উপার্জন করছে, সেই সাথে কোম্পানি প্রয়োজনীয় গার্মেন্টস মেশিনারিও আমদানি করছে। এখন বলেন এই ব্যবসা প্রতিষ্ঠানটি কোন ব্যবসার সাথে জড়িত? এখানে আমদানি এবং রপ্তানি দুটো কথা লেখা, বলে দিয়েছে অলরেডি আনসার। আচ্ছা 18 এর অ্যান্সার বলছে এ। আচ্ছা এ 1 আর 2 ঠিক আছে, আপনাদের ঠিক আছে। পুনরপ্তানি হবে না, কারণ হচ্ছে পুনরপ্তানি হচ্ছে আমি কোনো পণ্য এনে সেটার মধ্যে কোনো চেঞ্জ না করে সেটাকে আমি আবার রপ্তানি করছি। এখানে কিন্তু এমন কিছু বলা নেই, এখানে আমরা এক ধরনের পণ্য আমদানি করছি, আরেক ধরনের পণ্য রপ্তানি করছি। আচ্ছা রপ্তানির মাধ্যমে সেম উদ্দীপক বর্ণিত ব্যবসায় কোন পরিবেশের উপাদান প্রভাব ফেলেছে বলেন? আমদানি এবং রপ্তানি কোন পরিবেশের উপাদান প্রভাব ফেলেছে? ডি আন্তর্জাতিক পরিবেশ, নাকি 19 এর বি অর্থনৈতিক পরিবেশ?
আচ্ছা, এটার অ্যান্সারটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, কারণ এখানে বলেছে বৈদেশিক মুদ্রা উপার্জন, এই যে এই লাইনটা, এবং সেই সাথে আমদানিও করছে। তো এইটা আমার সম্পূর্ণভাবে অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখছে। আন্তর্জাতিক হবে না কেন? কারণ এখানে কোনো দেশের কথা বা দেশের সাথে সম্পর্কের কথা কিন্তু এখানে ফিক্স করে বলা হয় নাই, ঠিক আছে। আচ্ছা, রোহাম পড়ালেখা শেষে ব্যবসার সিদ্ধান্ত নিল। ব্যবসার প্রথম দিকে ভালো মুনাফা পেলেও ইউক্রেন যুদ্ধের কারণেও প্রয়োজনীয় ব্যাংক সুবিধা না পাওয়ায় পণ্য আমদানি নিয়ে চিন্তিত। আচ্ছা, আমদানি বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাংক সহায়তাগুলো কি কি বল? প্রত্যয়পত্র খোলা, বৈদেশিক মুদ্রা সংগ্রহ, মুদ্রা ও রাজস্ব নীতি প্রণয়ন। এক একজন আমাকে কমেন্টে জুস দিচ্ছে, জুস না দিয়ে প্রশ্নের অ্যান্সারটা দেন, তাহলে আমি আরো বেশি খুশি হব। আচ্ছা, 20-এর বি এন্ড সি কোনটা হবে অ্যান্সার? 20-এর এ হবে। প্রত্যয়পত্র খোলা এবং বৈদেশিক মুদ্রা সংগ্রহ। আচ্ছা, এটা বলেন বাণিজ্য কোন ধরনের বাধা দূর করে? আমরা এটা বাণিজ্যের যে সহায়ক কার্যাবলীর মধ্যে পড়েছিলাম। যারা হচ্ছে পেইড কোর্সটা করছে তাদেরকে কিন্তু অলরেডি পড়ানো শেষ এই চ্যাপ্টারটা। এখন একটু ভালো মতো বলেন যে বাণিজ্য কোন ধরনের বাধা দূর করে? 21-এর এ বিনিময়গত। আচ্ছা, এটার আরেকটা নাম আছে না? বিনিময়গতর আরেকটা নাম কিন্তু আছে, সত্যগত একটা নাম আছে না? সত্যগত বাধা দূর করে, আমরা যেটাকে মালিকানা সত্ত্ব বলি, সে সত্যগত বাধাও কিন্তু দূর করে। জনসংখ্যা কোন পরিবেশের উপাদান? বলেন, জনসংখ্যা কোন পরিবেশের উপাদান? 21-এর আচ্ছা 21 না 22-এর আনসার বলে। আচ্ছা, সাবিনা সবার আগে বলেছে 22-এর বি, সামাজিক ব্যবসায়। সবার অ্যান্সারই সামাজিক ব্যবসায়, ঠিক আছে, ওকে, ভেরি গুড। নিচের কোনটি ব্যবসায় সাংস্কৃতিক পরিবেশের উপাদান? দেখেন, সাংস্কৃতিক পরিবেশের উপাদান বলেন। বাইশের বি, জান্নাতুল তারজিমি বলছে 22-এর বি, মূল্যবোধ। ঠিক, 22 না 23? 23-এর অ্যান্সার বলেন, 22 না। 23-এর এ নাকি বি? আচ্ছা, বি, 23-এর বি। সিমি বলছে 23-এর বি, দেখে আসি সিমির অ্যান্সারটা ঠিক আছে কিনা। মূল্যবোধ, মূল্যবোধ আমার সাংস্কৃতিক পরিবেশের উপাদান। কেন? আমাদের সমাজের বিভিন্ন ধরনের মানুষের কাছে ঠিক বেঠিক এই জিনিসটার মূল্যবোধটা বিভিন্ন রকম হয়ে থাকে। আমাদের পোশাক আশাক, আমাদের রীতিনীতি, ধর্মীয় চিন্তা ভাবনা, বা কোনো ধরনের উৎসব পালনের যে নিয়মগুলো, সেগুলো কিন্তু মানুষ ভেদে বা সমাজ ভেদে বা গোষ্ঠী ভেদে যদি আমি বলি, সেরকম কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। একজনের কাছে একটা ঠিক হলে আরেকজনের কাছে ওটা ভুল হতেই পারে বা খারাপ লাগতেই পারে। এই কারণে মূল্যবোধটা হচ্ছে আমার সাংস্কৃতিক পরিবেশের উপাদান। আচ্ছা, লিমিটেড কোম্পানি নিম্নের কোন বৈশিষ্ট্যের জন্য নিজ নামে পরিচালিত হয়? বলেন। নিজ নামে কেন পরিচালিত হয়? 24-এর ঘ, কৃত্রিম ব্যক্তি সত্তার জন্য নিজ নামে পরিচালিত হয়। ওকে, ঠিক আছে, আপনাদের অ্যান্সার। সমবায় নীতিগুলো বলেন, সমবায়ের কয়টা নীতি আছে? নীতিগুলো তো নিশ্চয়ই পড়েছেন। সমবায় নীতিগুলোর মধ্যে বলেন তো এখানে সমবায়ের নীতি কোনগুলো? আচ্ছা, হ্যাঁ, 25-এর অ্যান্সার হচ্ছে ঠিক আছে 2 ও 3। 25-এর অ্যান্সার সি, সাম্য এবং
একতা আমার সমবায় নীতি। কোন ধরনের প্রতিষ্ঠান বিবরণপত্রের বিকল্প বিবৃতি তৈরি করতে পারে? অর্থাৎ আপনার হচ্ছে প্রতিষ্ঠানটা নিজের নিজের প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী একটা বিবৃতি তৈরি করতে পারে, যেখানে নিজের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তারা নিয়ম চেঞ্জ করতে পারে। বলেন তো কোন কোম্পানির এই অধিকারটা আছে? ছাব্বিশের এ নাকি বি, প্রাইভেটের নাকি পাবলিকের বিকল্প বিবৃতি কে তৈরি করতে পারে, কার অধিকার বেশি? 26-এর এ বি, বি প্রাইভেট না। প্রাইভেটের ক্ষেত্রে অনেক কিছুই কিন্তু রেস্ট্রিক্টেড। প্রাইভেটের ক্ষেত্রে কিন্তু আমার মেম্বারসও রেস্ট্রিক্টেড, যে আমার সর্বনিম্ন 2 জন সর্বোচ্চ 50 জন, এই নাম্বারটাও কিন্তু আমার রেস্ট্রিক্টেড। ঠিক সেম ভাবে আমার সমস্ত নিয়ম কানুন রেস্ট্রিক্টেড। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিগুলোয় আমরা কিন্তু চাইলে আমাদের কোম্পানির প্রয়োজন মতো আমরা আমাদের নিয়ম চেঞ্জ করে একটা বিবৃতি পত্র তৈরি করতে পারি। ঠিক আছে, ভোক্তা সমবায় সমিতির উদ্দেশ্যগুলো কি কি? ভোক্তা সমবায় সমিতির উদ্দেশ্য আপনাদের দেখে মনে হচ্ছে এখন আইসিটি ক্লাস চলছে। 27-এর বি, 1 ও 3 ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ। এক, ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদ করা। কেন? কারণ দেখা যায় সমবায় সমিতি, ধরেন কৃষক যারা, তাদের একটা সমবায় সমিতি আছে, তো মধ্যস্থ ব্যবসায়ীরা কি করে, তাদের কাছ থেকে অনেক দাম দিয়ে পণ্য কিনে আনে, আবার আমাদের কাছে অনেক বেশি দামে পণ্য বিক্রি করে, কিন্তু তারা যে মুনাফাটা পায় সে মুনাফার অংশটা কিন্তু এই যে কৃষকদের দিতে চায় না। এই কারণে মাঝের যে মধ্যস্থ ব্যবসায়ী আছে তাদেরকে বাদ দেওয়াটাই এই সমিতির অন্যতম লক্ষ্যের মধ্যে একটা। দেনা পরিশোধে ব্যর্থ হলে প্রতিষ্ঠানের কোন ধরনের অবসান ঘটে? মানে যেটাকে আমরা দেউলিয়া বলি, কোম্পানি হচ্ছে দেউলিয়া হয়ে যায়। বলেন, 28-এর অ্যান্সার বলেন। 28-এর সি। আচ্ছা, সিমি বলছে 28-এর সি, সাবিনা বলছে সি। 26 কোয়েশ্চেনটা মনে হয় ভুল হয়েছে, কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানি হবে, কারণ তারা শেয়ার বিক্রি না করে নিজস্বভাবেও মূলধন সংগ্রহ করতে পারে। পারে, কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু রেস্ট্রিক্টেড। 26-এ যে জিনিসটা দেখাই, বিবরণ পত্রের বিকল্প বিবৃতি, এখানে নিজস্বভাবে মূলধন সংগ্রহ করতে পারে কিন্তু নিয়ম নীতি চেঞ্জ করতে পারে না, যেটা পাবলিক লিমিটেড কোম্পানিতে করতে পারে। কোশ্চেনটা ঠিকই আছে। এইচএসসির কোয়েশ্চেন তো আরো ইজি, হার্ড কিভাবে লাগে? আচ্ছা, এটা বলেন, ভোক্তা সমবায় সমিতিতে সদস্যদের মধ্যে লভ্যাংশ কোন অনুপাতে বন্টিত হয়? এইচএসসির কোয়েশ্চেন তো সবচেয়ে ইজি হয়, স্পেশালি ঢাকা বোর্ডের কোয়েশ্চেন। আচ্ছা 28 না, 29-এর আনসারটা বলেন। আচ্ছা, সিমি বলছে 29-এর বি, ক্রয়ের ভিত্তিতে। ক্রয়ের ভিত্তি, বিক্রয় না, ক্রয়ের ভিত্তিতে কে কতটুকু শেয়ার ক্রয় করেছে, শেয়ার ক্রয় করেছে সেটার ভিত্তিতে লভ্যাংশ আপনার বন্টন করা হয়। মালিকের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতাগুলো কি কি? ময়মনসিংহ বোর্ড অনেক হার্ড, আপনি আরেকটু ভালো মতো পড়াশোনা করবেন, তাহলে আপনার ইজি মনে হবে। চট্টগ্রামও একটু হার্ড আছে।
কিন্তু দেখেন আপনাদের সবার প্রশ্ন কিন্তু বই থেকেই আসে, একটা বই থেকেই আসে। তো সে বইটা ভালো মতো পড়লে কিন্তু আপনার হার্ড মনে হওয়ার কথা না। আচ্ছা, ত্রিশের আনসার হচ্ছে সবাই বলছে এ, বিনিয়োজিত অর্থের ব্যবহার। আচ্ছা, সামাজিক লভ্যাংশের মধ্যে কিন্তু নিয়মিত লভ্যাংশ প্রদানও পড়ে। নিয়মিত লভ্যাংশ প্রদান আপনার দায়িত্ব। আপনি 2-3 মাস টাকা আটকে রেখে 4 মাস পরে গিয়ে একবারে আপনার লভ্যাংশটা দিবেন, এই জিনিসটা যদি করেন বিনিয়োগকারীরা কিন্তু আপনার কোম্পানিতে বিনিয়োগ করবে না। তো লভ্যাংশ নিয়মিতভাবে প্রদান করাও কিন্তু আপনার একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে। ঠিক আছে, অলরেডি আমার একটা বোর্ড শেষ। এখন বলেন কার কয়টা হয়েছে? আপনারা তো গল্পে ব্যস্ত ছিলেন, এখন একটু বলেন তো যে আপনাদের 30টার মধ্যে কার কয়টা হয়েছে, আনুমানিক যদি কাউন্ট করে থাকেন যে এতটা হয়েছে, তারপর আমরা নেক্সটটা শুরু করব। নেক্সট গুলো থেকে আমরা আরো জলদি জলদি যাব, এই আরো কম টাইম দিব, ঠিক আছে? কারণ প্রত্যেকটা এমসিকিউ কোয়েশ্চেন সলভ করা হয় 30 মিনিট, আপনাদের এখানে 40 মিনিট লেগে গিয়েছে, তো টাইম আরো কমিয়ে আনতে হবে। আচ্ছা, সাবিনা ইয়াসমিনের 27টা হয়েছে, ভেরি গুড। আদির হয়েছে 24টা, মরিয়মের হয়েছে 23টা, নট ব্যাড, আপনারা অনেক ভালো করেছেন। শাহরিয়ারের হয়েছে 23টা, জাহাঙ্গীরের আরে একটু পড়া উচিত, জাহাঙ্গীরের যেহেতু 17টা হয়েছে, সিমির 12 থেকে সবগুলা হয়েছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা নেক্সট বোর্ডে যাই। এখন আবার নতুন করে কাউন্ট করা শুরু করবেন একদম 1 থেকে, ঠিক আছে? অংশীদারি ব্যবসায় অংশীদারদের মধ্যে সম্পর্ক কোনটি? বলেন। অংশীদারদের মধ্যে কি ধরনের সম্পর্ক থাকে? আচ্ছা, আপনাদের অ্যান্সার হচ্ছে বি। ওকে, ঠিক আছে, চুক্তিবদ্ধ সম্পর্ক। পাবলিক লিমিটেড কোম্পানিতে কোনটা সীমিত? যে কোনো একটা কিছু সীমিত, বলেন তো কোনটা? আচ্ছা, রোজানা, আচ্ছা মুন্নার হয়েছে 12টা। আর একটু মনোযোগ দেন, দেখেন এই বোর্ডে আরো বেশি মার্ক তুলতে পারেন কিনা মুন্না। টু এ ডি, আচ্ছা ডি সি, দেখি, তা হচ্ছে ডি, শেয়ার হোল্ডারদের দায় থাকে সীমিত, শেয়ারের সংখ্যা কিন্তু না। যত মন চায় তত কিন্তু শেয়ার বিক্রি করতে পারে তারা, ঠিক আছে? যত মূলধন প্রয়োজন তাদের মনে হয় তত কিন্তু তারা শেয়ার বিক্রি করতে পারে। আচ্ছা, জনি তার কয়েকজন বন্ধু সহ 2021 সালের জানুয়ারি মাসে এসিডি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান যথাযথভাবে নিবন্ধন করে এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে কাজ শুরু করার অনুমতিও লাভ করে, কিন্তু উদ্যোক্তাদের সমন্বয়হীনতার কারণে দেখেন 2022 সালের ফেব্রুয়ারি মাসেও তাদের কাজ শুরু করতে ব্যর্থ হয়, 2021 সালে অনুমতি পায়, 1 বছর সময় হয়ে যাওয়ার পরও তারা কাজ শুরু করতে ব্যর্থ হয়। এখন বলেন এটা কোন ধরনের সংগঠন? বলেন তো। 3 এর বি, আর নীরব বলছে 3 এর বি পাবলিক লিমিটেড কোম্পানি। বি নাকি ডি অংশীদারি সংগঠন? শিখা বলছে আচ্ছা 3 এর বি, সিমি বলছে 3 এর সি। এখন একটু দেখে আসি, অ্যান্সারটা হচ্ছে আমার পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যে আমার সভা যে আয়োজন করতে হয়, সাধারণ সভা, বিধিবদ্ধ সভা, বিশেষ সভা, এই সভাগুলো কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির জন্য আপনার বাধ্যতামূলক। এই কারণে এই যেখানে সভার কথা বলেছে, সেই কারণে এটা হচ্ছে আপনার পাবলিক লিমিটেড কোম্পানি। এখন বলেন, এই যে প্রতিষ্ঠানটা 1 বছর পরও হচ্ছে আপনার কাজ শুরু করতে ব্যর্থ হয়, এটা কেন বিলুপ্ত হবে অথবা কিভাবে বিলুপ্ত হবে? উল্লেখিত প্রতিষ্ঠানটি বিলুপ্ত হবে কিভাবে? 4 এর এ, সকলের ঐক্যমতে।
সকলে যদি না বলে তাহলে কি প্রতিষ্ঠান চলবে? আমি তো আমার বিধিবদ্ধ সভা করতে পারি না। বিধিবদ্ধ সভার একটা নিয়ম থাকে না যে আমার এত মাসের মধ্যে আমার মাস্ট বিধিবদ্ধ সভাটা করতে হবে। আমি তো এখানে বিধিবদ্ধ সভা করতে পারিনি। তাহলে অ্যান্সারটা হবে, আচ্ছা সিমির অ্যান্সারটা ঠিক নাই, তা অ্যান্সারটা হবে বি, বাধ্যতামূলক ভাবে। কারণ বিধিবদ্ধ সভা যেটা, আমি একটা কোম্পানি খোলার পর সেটার প্রথম যে বছর, সে বছরে আমার বিধিবদ্ধ সভা করাটা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। যদি আমি না করি তাহলে বাধ্যতামূলক ভাবে আমার কোম্পানির বিলোপ সাধন কিন্তু ঘটবে। ঠিক আছে। স্মারকলিপির ধারা বহির্ভূত কোনটি? স্মারকলিপিতে 6টা ধারা আছে, নাম ধারা, উদ্দেশ্য ধারা, দায় ধারা, বাকিগুলো বলবো না। এখন বলেন এখানে স্মারকলিপির ধারা বহির্ভূত কোনটা? ফাইভের বি, মালিকানা। ঠিক আছে, থ্যাংক ইউ। মালিকানা। নিচের কোনটিকে কোম্পানির জন্ম সনদ বলা হয়? আমি জানি এটা কয়েকজন ভুল করবেন। জন্ম সনদ কোনগুলোকে বলা হয়? ইয়াসিন 6, আচ্ছা শাহরিয়ার সবার আগে বলছে 6 এর ডি। ওয়ালাইকুম আসসালাম নাহিদ। 6 এর ডি, নিবন্ধন পত্র। থ্যাংক ইউ। কোনটি সমবায় সমিতির গঠনতন্ত্র? বলেন। সমবায় সমিতির গঠনতন্ত্র কোনটার উপর ডিপেন্ড করে একটা সমবায় সমিতি গঠন করা হয়? এ, 7 এর এ, উপবিধির উপর। ভেরি গুড। নাহিদ এসে সবার আগে ফার্স্ট অ্যান্সারটা দিয়েছে। থ্যাংক ইউ নাহিদ। আচ্ছা নেক্সটে যাই। সমবায় সমিতির নীতিমালা কোনগুলো? দেখেন নীতিমালা থেকে ঢাকা বোর্ডেও কোয়েশ্চেন এসেছে, এ বোর্ডেও কোয়েশ্চেন এসেছে, কুমিল্লা বোর্ডেও কোয়েশ্চেন এসেছে। সমবায় সমিতির নীতিমালা কোনগুলো? আচ্ছা 8 এর এ নাকি 8 এর ডি? এ আর ডি দেখি। এই তিনটাই কিন্তু সমবায় সমিতির নীতিমালা। আপনার নিরপেক্ষ কিন্তু হতে হবে। ঠিক আছে। একটি সমবায় সমিতি পরিচালকের সর্বোচ্চ সংখ্যা কতজন? সর্বোচ্চ। যারা এখনো কোয়েশ্চেন নাম্বার ছাড়া অ্যান্সার গুলো দিচ্ছেন, একটু কষ্ট করে কোয়েশ্চেন নাম্বারটা লিখে তারপর অ্যান্সারটা দেন, না হলে আমি বুঝতে পারি না যে আপনি অ্যাকচুয়ালি কোনটার অ্যান্সারটা দিচ্ছেন। আচ্ছা 9 এর এ, 12 জন। ভেরি গুড। আচ্ছা একটি সমবায় সমিতি ব্যবসা সংগঠনে 20,000 টাকা মুনাফা হয়েছে, তার কত টাকা সংরক্ষিত তহবিলে জমা রাখবো? বলেন। একটা পার্সেন্টেজ পড়েছেন না যে সংরক্ষিত তহবিল, উন্নয়ন তহবিল, যেগুলো আপনার বাধ্যতামূলক, এবং কিছু কিছু তহবিল সঞ্চিত তহবিল যেগুলো আপনার ঐচ্ছিক, আপনি চাইলে সেই তহবিলগুলোয় আপনার মুনাফাটা সরিয়ে রাখতে পারবেন। বলেন তো সংরক্ষিত তহবিলে জমা রাখবো কোনটা? কত? 10 এর বি। আচ্ছা 3,000। 3,000 আমার কিভাবে আসে? 20,000 টাকার 15%। 15% আমার সংরক্ষিত তহবিল, 18% না কিন্তু। 18% রাখা আমার বাধ্যতামূলক, তার মধ্যে 15% সংরক্ষিত তহবিল আর 3% আমার উন্নয়ন তহবিল, এই দুটো যোগ করলে আমার 18% আসে। ঠিক আছে। আচ্ছা 7 স্টার একটি স্বনামধন্য কোম্পানি, তারা বিশাল এলাকা নিয়ে কাজ করছে, আর কারখানা এলাকার মধ্যেই আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র ইত্যাদি তৈরি করে দিয়েছে, শ্রমিকরা নিশ্চিন্তে কাজ করছেন। বলেন তো কোন ধরনের মূল্যবোধ প্রকাশ পাচ্ছে এই যে আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান শ্রমিকদের জন্য যে কাজটা করেছে, বা শ্রমিকদের জন্য যে ব্যবস্থাগুলো করেছে? ঠিক আছে। 11 এর বি, সামাজিক।
ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, 7 স্টার, আচ্ছা সেম উদ্দীপক, 7 স্টারের কার্যক্রমের ফলে কি হবে? প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে, শ্রমিক কর্মীরা সন্তুষ্ট হবে, উৎপাদন বৃদ্ধি পাবে, কোনটা হবে? বারোর এ। আকাশ মনে হয় রেডি হয়েই থাকে পরের নাম্বারটা লিখে অ্যান্সার দেওয়ার জন্য। আচ্ছা 11, 11 না 12। ফেসবুকে আপনাদের অ্যান্সার গুলো কি দেরিতে আসে নাকি আপনারা দেরিতে অ্যান্সার দেন? আচ্ছা রোয়াজা সবার আগে অ্যান্সার দিয়েছে ডি, 12 ডি। তিনটাই হবে। মূল্যবোধ বলতে কি বোঝায় বলেন? মূল্যবোধের এটা অলরেডি বলে দিয়েছি যে উচিত অনুচিত বিষয় মানুষের উপলব্ধি, যেটা নিজে বোধ করা যে কোনটা আমার জন্য ঠিক হচ্ছে কোনটা আমার জন্য ভুল হচ্ছে, এটা হচ্ছে আমার মূল্যবোধ। তো আমি এটা স্কিপ করে যাচ্ছি। এটা বলেন তো, পরিবেশ সংরক্ষণ আইন কত সালের? পরিবেশ সংরক্ষণ আইন কত সালের? এটা অনেকটা মুখস্থ, দেখি মনে আছে নাকি। 14 গ 1995। ঠিক আছে, ভেরি গুড। বিজ্ঞাপন কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? 14 এর সি। আচ্ছা 14 চলে যাচ্ছে, 15 বলেন। আর একটু ফাস্ট অ্যান্সার দেওয়া লাগবে, পরীক্ষার হলে তো আরো টাইম প্রেসারে আরো কম টাইম লাগবে। সায়েন্সের স্টুডেন্ট হয়ে 5টার অ্যান্সার দিচ্ছে, 5টাই হয়েছে, কংগ্রাচুলেশনস। দেখেন সায়েন্স থেকে এসে যদি 5টার 5টা অ্যান্সার দিতে পারে তাহলে আপনাদের কমার্সের সবার সবগুলো অ্যান্সার পাওয়া উচিত না? আচ্ছা 15 এর অ্যান্সার সি, ঠিক আছে, জ্ঞানগত। বাসায় বাসায় পত্রিকা সরবরাহ কোন শিল্পের মধ্যে পড়ে? বাসায় বাসায় যখন আমি পত্রিকা পৌঁছায় দিচ্ছি একদম 1 to 1, আমার কাজটা যখন আরেকজন করতে পারছেন না, ভেরি গুড, সেবা পরিবেশন শিল্প। ব্যবসায়িক সহায়ক কার্যাবলী বহির্ভূত কোনটা? আমরা ব্যবসায় সহায়ক 6টা কার্যাবলী পড়েছি, সেই 6টা কার্যাবলীর বহির্ভূত কোনটা দেখেন তো? 17 এর এ, ঠিক আছে, রপ্তানি। সাজ্জাদের বাড়ি বরিশাল, তিনি এলাকায় খুঁজে আমড়া গাছের মুকুল আসে, সাথে সাথে গাছের আমড়া ক্রয় সাথে সাথে করেন। তিনি নিজে আমড়া গাছ পরিচর্যা করেন, আমরা বড় হলে তা যত্ন সহকারে পেরে আকার ভেদে আলাদা করে বিশেষ ঝুড়িতে করে ঢাকায় সরবরাহ করেন। ঢাকার বিক্রেতারা তার জন্য অপেক্ষা করে। এখন বলেন, এই যে যে আকার ভেদে আলাদা করে রাখছে, এই কাজটাকে কি বলে? 18 বি, পর্যায়িতকরণ। ঠিক আছে, আমি ভাগ করে রাখছি। আচ্ছা ঢাকায় ক্রেতারা সাজ্জাদের জন্য অপেক্ষা করেন কেন? এই যে তার পণ্যটা এত ভালো, সবাই খুব পছন্দ করছে, কেন পছন্দ করছে বা কেন হচ্ছে তার জন্য ক্রেতা বা ভোক্তারা অপেক্ষা করে থাকে, একটু বলেন। মান ভালো হয়, নষ্ট কম হয়, নাকি বাজারে চাহিদা বেশি, কোনটা? বলেন কোনটা হবে অ্যান্সার? সি, ডি, ঠিক আছে, থ্যাংক ইউ সিমি। বাংলাদেশে আর্জেন্টিনা নতুন দূতাবাস খুলেছে বিধায় দ্বিপাক্ষিক যে ব্যবসায়িক চুক্তি হচ্ছে, এখন আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কমেন্ট সেকশনে কেউ মারামারি শুরু করে দিয়েন না। এই যে দ্বিপাক্ষিক চুক্তি হচ্ছে, এই দ্বিপাক্ষিক চুক্তিটা কোন পরিবেশের অন্তর্ভুক্ত বলেন? এমসিকিউ 19 এর ডি। আচ্ছা 20 এর এ, রাজনৈতিক পরিবেশ, শিওর?
আচ্ছা, ফেসবুক ইউটিউব দু জায়গায় বলছে রাজনৈতিক পরিবেশ। আপনারা অনেক ভালো পারেন, তাহলে কেন বলেন যে কোয়েশ্চেন খুব হার্ড হয় বোর্ড পরীক্ষায়? জাহাজ থেকে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার কারণে যে দূষণ সৃষ্টি হয়, আচ্ছা কোন ধরনের দূষণ সৃষ্টি হয়? এটা ছোট বাচ্চাদের কোয়েশ্চেন, একদম ক্লাস 1-2 তে হচ্ছে আমরা যখন সমাজ পড়তাম না, সমাজে এই ধরনের কোয়েশ্চেন আসতো না? 21-এর সি। আচ্ছা, পানি। জনসংখ্যা কোন পরিবেশের উপাদান? এটা অলরেডি আমরা করেছি। এটা বলেন, এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র কোনগুলো? এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত কেন্দ্র ক্ষেত্র কোনটা? 23-এর ক। খুচরা পণ্যের ব্যবসায়, পচনশীল পণ্যের ব্যবসায় কেন সহায়ক প্রতিষ্ঠান হবে না? সহায়ক প্রতিষ্ঠান কি হতে পারে না? ধরেন আপনার হচ্ছে, আপনি একজন আইনজীবী, ঠিক আছে, আপনার একটা আলাদা চেম্বার আছে যেখানে আপনার কাছে মানুষ কোর্টে না গিয়ে সেখানে শুধুমাত্র উপদেশ নিতে আসে। এটা এক ধরনের সহায়ক সেবা না? যে আপনি সেখানে বলে দেন কার কোন উকিলের কাছে গেলে বা কার কাছে গেলে কিভাবে মামলা করলে, কিভাবে সাক্ষী দেখালে আপনি মামলায় জিততে পারবেন। এই যে যে আপনাকে সাজেশনস দিচ্ছে, এই সাজেশনস গুলো আপনার সহায়ক সেবা না? এটাও তো আপনার এক মালিকানা ব্যবসায় একটা উপযুক্ত ক্ষেত্র। আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে বইয়ের যে এক্সাম্পল গুলো আছে, এক্সাম্পল গুলো একটু ভালো করে পড়বেন, ঠিক আছে? আচ্ছা, এটা বলেন, অসীম ঝুঁকির ব্যবসায় কোনটা? 24-এর খ, সাবিনা সবার আগে অ্যান্সার দিয়েছে। আচ্ছা, সাবিনা এবার আকাশকে বিট করছে। 22 নাম্বার স্কিপ করেছি কারণ 22 নাম্বারটা অলরেডি আমরা এর আগের বোর্ডে পড়ে ফেলেছি। আচ্ছা, 24-এর অ্যান্সার হচ্ছে বি, অসীম ঝুঁকির ব্যবসায় সবচেয়ে বেশি ঝুঁকি থাকে এক মালিকানা ব্যবসায়। গ্রামে যারা এক মালিকানা ব্যবসা সংগঠন তৈরি করেন তারা কোথা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করেন? বলেন তো দেখি আপনাদের কোনো ধারণা আছে কিনা, বা আপনারা কতটুকু ডিপলি পড়েছেন বইগুলো। 25-এর বি, ইউনিয়ন পরিষদ থেকে তারা ট্রেড লাইসেন্স সংগ্রহ করে। আপনারা তো অনেক ভালো জানেন। আচ্ছা, রাসেল তার নিজের হোটেলে নিজেই বাবুর্চি। অনেকদিন কাজ করার অভিজ্ঞতার ফলে বিরিয়ানি রান্নার এমন কৌশল রপ্ত করেছেন যা এলাকায় বেশ সাড়া ফেলেছে। এখন দূর দূরান্ত থেকে অর্ডার পান। সম্প্রতি আরো কয়েকটি হোটেল হওয়ায় তিনি প্রতিযোগিতার মুখোমুখি হন। এখন বলেন, রাসেলের সাফল্যের মুখ্য কারণ কোনটা? সে কেন সফলতা লাভ করেছে? সে কৌশল, বিরিয়ানি রান্না করতে করতে খুব ভালো মতো কৌশল রপ্ত করে ফেলেছে। তাহলে সেটা কিসের মধ্যে পড়ে? ব্যক্তিগত নৈপুণ্যর মধ্যে পড়ে। কারণ কি, আপনি যখন ধরেন আপনি হচ্ছে আজকে গিয়ে ম্যানেজমেন্ট বই পড়া শুরু করলেন, পড়তে 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 একদম বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে লাস্ট পৃষ্ঠা পর্যন্ত একদম মুখস্থ করে ফেললেন, তাহলে এটা কি আপনার একটা ব্যক্তিগত নৈপুণ্য না? আপনি ম্যানেজমেন্টে এক্সপার্ট হয়ে গেলেন, এই কারণে হচ্ছে আপনি ম্যানেজমেন্টে 100-তে 100 নাম্বার পান, 100-তে 95 নাম্বার পান, আপনি সফলতা লাভ করছেন। ঠিক সেম হয়েছে এই ক্ষেত্রেও, যে সে এখানে বিরিয়ানি রান্নাটার কৌশলটা ভালো মতো রপ্ত করেছে, সে ব্যক্তিগত একটা নৈপুণ্য হচ্ছে হাসিল করেছে, এই কারণে সে সাফল্যের মুখ্য কারণ হচ্ছে এটা। আচ্ছা, প্রতিযোগিতা মোকাবেলায় রাসেল কি কি করতে পারে? দেখেন তো, পণ্যের উৎকর্ষতা বৃদ্ধি, বেশি পরিমাণ বিনিয়োগ, প্রচারের ব্যবস্থা বাড়ানো। কোনটা করা যায়? যেহেতু এখন তো, এতদিন তো হচ্ছে তার কোনো প্রতিযোগী ছিল না, এখন তো তার প্রতিযোগী চলে এসেছে। এখন প্রতিযোগীদের সাথে টিকে থাকার জন্য সে কোন কাজগুলো বা কোন স্টেপগুলো নিতে পারে একটু বলেন। 27-এর ডি, আচ্ছা,
সবার অ্যান্সার হচ্ছে 27 ডি। ভেরি গুড। অংশীদারি ব্যবসায় নাবালককে কোন ধরনের অংশীদার বলে? বলেন তো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সিকিউর জন্য, এমসিকিউর জন্য। যারা, আচ্ছা ভালো কথা, যারা হচ্ছে পেইড কোর্স করছেন তাদেরকে কিন্তু আমি অলরেডি ব্যবসা শিক্ষা দ্বিতীয় ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের সাজেশন দিয়ে দিয়েছি। প্রথম পত্রেরটাও আশা করি আপনাদের গ্রুপে দিয়ে দিব। যারা পেইড গ্রুপে নেই আপনারাও কিন্তু সাজেশন পেয়ে যেতে পারেন যদি কোর্সগুলো কিনে ফেলেন, আমাদের সাথে রেগুলার ক্লাস করেন, সেখানে কিন্তু আপনাদেরকে সিকিউ এমসিকিউ দুইটা সাজেশনই দিয়ে দেওয়া হবে। আচ্ছা, 28-এর আনসার হচ্ছে সীমাবদ্ধ। নাবালক কিন্তু সাধারণভাবে অংশীদার হতে পারে না, কারো উত্তরাধিকার সূত্রে অংশীদার হয়। সেক্ষেত্রে তার দায় যেমন সীমিত থাকে, সেই কারণে তাকে সীমাবদ্ধ অংশীদার বলা হয়ে থাকে। আচ্ছা, মারজান হোসেন পেইড গ্রুপের। আমি কোর্স কিনেছি, সাজেশন কোথায় আপু? আপনার ফেসবুক যে গ্রুপটা পেইড, যারা হচ্ছে কোর্স কিনেছেন তাদেরকে যে একটা ফেসবুক গ্রুপ আছে, আপনারা আছেন কিনা আমি জানি না, অনেকেই আছে সেখানে, সেখানেই কিন্তু সব ক্লাসের আপডেটস গুলো দেওয়া হয়। আপনারা যদি কেউ ফেসবুক গ্রুপে জয়েন না হয়ে থাকেন অবশ্যই কোর্সের যে নাম্বারটা আছে নাম্বারটা কল দিয়ে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? ব্যাংকিং অংশীদারের সর্বনিম্ন সদস্য সংখ্যা, আচ্ছা অলরেডি বলে ফেলেছে সবাই, 2 জন। লাস্ট কোয়েশ্চেন এই বোর্ডের, বসির ইতিমধ্যে অংশীদার হিসেবে ইস্তফা দিয়েছেন, কিন্তু তার অর্থ ঋণ হিসেবে ব্যবসায় রয়েছে বিধায় তিনি ব্যবসায় যাতায়াত করেন। বসির কোন ধরনের অংশীদার বলেন? বসির কিন্তু এক ধরনের পাওনাদার এখানে, কারণ সে তার মূলধনটা চাইলে উঠাতে পারতো কিন্তু সে কিন্তু উঠায়নি, ঠিক আছে? আচ্ছা, লাস্ট কোয়েশ্চেনের অ্যান্সারটা দেন এই বোর্ডের। রাকিব অ্যান্সার দিয়েছে 13 এ, প্রতিবন্ধ অংশীদার। শিওর আপনি? 13 মার্জানের অ্যান্সার 13 এ, আপাত দৃষ্টিতে অংশীদার। এদেরকে বলা যায় পাওনাদার। মার্জান তো আপনি পেইড গ্রুপের, আপনি কিভাবে ভুল করলেন বলেন তো? প্রতিবন্ধ কারা? কেউ আমাকে আমার কেউ আমাকে হচ্ছে তার ব্যবসায় সঙ্গী হিসেবে পরিচয় দিবে, কি আমি সেখানে কিছু বলবো না, আমি চুপ করে থাকবো। কেউ যদি এসে আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি ওর ব্যবসার সঙ্গী, আমি চুপ করে থাকবো। তো আমার চুপ করাতে সে যদি মনে করে যে হ্যাঁ আমি ওর ব্যবসায়ের সঙ্গী, তাহলে আমাকেও সঙ্গী হিসেবে কাউন্ট করবে, এটা হচ্ছে প্রতিবন্ধ। আর আপাত দৃষ্টিতে অংশীদার হচ্ছে সে তো আমার অংশীদার ছিল, তার টাকা এখনো আছে, কি হিসেবে আছে? ঋণ হিসেবে আছে, ঠিক আছে? সে তার টাকা উঠায়নি, সে তার টাকার লভ্যাংশটা নির্দিষ্ট পরিমাণে পাবে, এই কারণে তাকে আপাত দৃষ্টিতে অংশীদার বলে। অর্থাৎ অংশীদার এবং অংশীদার না, দুইটার মাঝপথে সে আটকে আছে, ঠিক আছে? এখন বলেন তো আপনাদের 3 মধ্যে কয়টা হয়েছে কুমিল্লা বোর্ডে? একটু কাউন্ট করে বলেন। কেউ কি কাউন্ট করেছেন কার কয়টা বেশি হয়েছে বা কম হয়েছে? আচ্ছা, আকাশের 25টা হয়েছে, সুমাইয়ার 25টা হয়েছে, ভেরি গুড, দ্যাটস ভেরি গুড নাম্বার। সাবিনা মনে হয় ফার্স্ট হয়েছে, 28টা হয়েছে সাবিনার। রাকিবের 24টা হয়েছে। আচ্ছা, আদির হয়েছে 24টা। এতক্ষণ গল্প করার পর নিজেরা এখন আমাকে জিজ্ঞেস করছে আপু কেমন আছেন। আচ্ছা, শিখারও 28টা হয়েছে, ভেরি গুড। সাব্বিরের আরে একটু ভালো করতে হবে, 12-15টা থেকে এটাকে আমি যদি 20-22টাও নিয়ে যেতে পারি তাও ভালো। সিমির হয়েছে 25টা, রোজানার 25টা, তিয়ানার হচ্ছে 24টা, ভেরি গুড। আর একটু এফোর্ট দিলে আরো ভালো করা যায়। আচ্ছা, এখন আমরা রাজশাহী বোর্ডের দিকে যাই, শুরু করি আবার 1 থেকে কাউন্ট শুরু আমাদের, ঠিক আছে? ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ভালো মন্দ উচিত অনুচিত সম্পর্কিত উপলব্ধিকে কি বলা হয়? উপলব্ধি, বা আমি যেটা হচ্ছে গিয়ে বুঝতে পারছি, বলেন তো। অলরেডি এটার অ্যান্সার বলে দিয়েছি। আচ্ছা, 1 বি অলরেডি অ্যান্সার চলে এসেছে, যেটা ভুল। মূল্যবোধ, ঠিক আছে? একটা বোধ শক্তি হওয়া, অর্থাৎ কোনটা উচিত কোনটা অনুচিত এই জিনিসটা বুঝতে পারা।
এটা হচ্ছে আপনার মূল্যবোধ। আর সেই বোঝার পর আপনি যখন সঠিকটা চুজ করছেন, সঠিকটা আপনি নিজে করছেন, সেটা আপনার নৈতিকতা। ঠিক আছে? ভালো মন্দ উচিত অনুচিত সম্পর্কে উপলব্ধি করে, সে বোধ করছে, এই কারণে এটার আনসারটা হচ্ছে মূল্যবোধ। হাসিব ও নাবিদ দুই বন্ধু একবার থাইল্যান্ড থেকে বিভিন্ন প্রসাধন সামগ্রী এনে বাংলাদেশে বিক্রি করেন। লাভের পরিমাণ প্রত্যাশার চেয়ে বেশি হয় তার ব্যবসায়টি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই লক্ষ্যে তারা ভোক্তাদের বিভিন্ন পদ্ধতিতে পণ্যের গুণাগুণ সম্পর্কে অবহিত করেন। বলেন তো তারা কোন কাজটা করেছে? ভোক্তাদের আমরা পণ্য সম্পর্কে কিভাবে অবহিত করি? না সুমাইয়া, নৈতিকতা হবে না, মূল্যবোধ হবে অ্যান্সার। আচ্ছা, অলরেডি চলে এসেছে 2 এর অ্যান্সার। 2 এর ডি, বিজ্ঞাপন। ভেরি গুড। আচ্ছা, বলেন তো উদ্দীপকের দুই বন্ধুর যে ব্যবসায়টা কি ধরনের কাজ? সাধারণ অংশীদারি প্রতিষ্ঠান, বাণিজ্য কাজের সাথে জড়িত, রূপগত উপযোগ সৃষ্টি করেছে। বলেন, রূপগত উপযোগ কখন সৃষ্টি করে? শিল্পের ক্ষেত্রে, যখন আপনি কিছু উৎপাদন করছেন সেই ক্ষেত্রে। থ্রি এর এ, 1 ও 2। ভেরি গুড, 3 এর এ, ঠিক আছে। ব্যবসা আরম্ভ করার জন্য এক মালিকানা সংগঠনকে কোন ধরনের দলিল সংগ্রহ করতে হয়? এক মালিকানা। ঠিক আছে, জলদি দেখি কে ফেসবুকে আগে অ্যান্সার দেয় না ইউটিউবে আগে অ্যান্সার দেয়। আচ্ছা, অলরেডি দিয়ে দিয়েছে। 4 এর সি, ট্রেড লাইসেন্স। কম্পিটিশন বেড়ে গেছে আপনাদের মধ্যে। সরকারি সহযোগিতা লাভ করে কোন প্রতিষ্ঠান? সরকারি সহযোগিতা। 5 এর সি নাকি ডি? ডি, সমবায় সমিতি। সমবায় সমিতি নিজেরা একত্র হয়ে সরকারের কাছ থেকে সহযোগিতা লাভ করে, কোম্পানি না। ঠিক আছে। প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী উপাদান। প্রত্যক্ষ, একদম যে হচ্ছে অঙ্গাঙ্গি ভাবে জড়িত বলা যায়, নিজে প্রভাব বিস্তার করতে পারে। কোনটা, কোন উপাদান? আচ্ছা, অ্যান্সার অলরেডি চলে এসেছে, মালিক। ওকে, অংশীদারি ব্যবসায় সংক্রান্ত বিষয়গুলো কি? একটা অংশীদারি ব্যবসায় কোন বিষয়গুলো থাকে একটু বলেন তো। সেভেনের ডি। আচ্ছা, 7 এর ডি কিনা দেখি, অ্যান্সার হচ্ছে বি। অংশীদারি ব্যবসায় সংক্রান্ত বিষয়গুলো হচ্ছে মূলধন সংগ্রহ বাধ্যতামূলক, পারস্পরিক না, চুক্তি লিখিত ও নিবন্ধিত হতে হবে। লিখিত ও নিবন্ধিত হতে হবে, এটা কিন্তু হবে না। তার মানে মূলধন সরবরাহ বাধ্যতামূলক, পারস্পরিক আস্থা ও বিশ্বাস থাকবে, এই দুইটা জিনিস। অ্যান্সার হবে এইটা। এটা হচ্ছে ভুল হয়েছে এখানে, অ্যান্সার অ্যান্সার হবে এইটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, কোম্পানির মূলধন সংগ্রহের প্রধান উৎস কোনটি? আচ্ছা, অলরেডি অ্যান্সার চলে এসেছে, শেয়ার বিক্রয়। শেয়ার বিক্রয়ের মাধ্যমে কোম্পানি মেইনলি মূলধনগুলো সংগ্রহ করে থাকে। চান্দগাঁও আবাসিক এলাকার রিক্সা চালকরা নিজেদের কোভিড কল্যাণের লক্ষ্যে একটি সমবায় সমিতি পরিচালনা করছে। সম্প্রতি প্রতিষ্ঠানে কয়েকজন নতুন সদস্য যোগ দিয়েছে। তাদের একজন রাস্তায় দুর্ঘটনার কবলে পড়লে অন্য একজন সদস্য দেখেও না দেখার ভান করে এড়িয়ে যায়। সমিতির পরিচালক বৃন্দ এই ব্যাপারে কোনো দায়িত্ব নিতে চায় না। পরবর্তীতে এরকম বেশ কিছু ঘটনা ঘটার পর আস্তে আস্তে সদস্য সংখ্যা হ্রাস পায়, ফলে সমবায়টি সফলতা লাভে ব্যর্থ হয়। এখন বলেন, উদ্দীপকের সংগঠনটি
স্তরের ভিত্তিতে কোন ধরনের সমবায় সংগঠন? আচ্ছা, আমি কোয়েশ্চেন পড়ার আগে অ্যান্সার চলে আসে। 9 এ। ঠিক আছে, ভেরি গুড। এটা বলেন যে সংগঠনটা কেন ব্যর্থ হলো? সহযোগিতার অভাব, নাকি সাম্যের অভাব, নাকি অদক্ষ ব্যবস্থাপনা? কি কারণে এটা ব্যর্থ হয়েছে, যেহেতু এটা সদস্য সংখ্যা হ্রাস পেতে থাকে? কেন? আচ্ছা, অ্যান্সার চলে এসেছে। সেটা হচ্ছে 3টা কারণে। সহযোগিতাও করেনি, এখানে বিপদে পড়েছে দেখেও। সাম্যের অভাব, সমস্ত মেম্বারকে কিন্তু সেম ভাবে ট্রিট করার কথা করেছে, করেনি কিন্তু। আর অদক্ষ ব্যবস্থাপনা, অদক্ষ যেহেতু এখানে ব্যবস্থাপনার হেরফের হয়েছে, উচনিচ হয়েছে দেখেই কিন্তু মিসম্যানেজমেন্টের কারণে সদস্য সংখ্যা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। ওকে, আচ্ছা। চট্টগ্রাম সীতাকুণ্ডে জাহাজ ভাঙা শিল্পের কারণে পরিবেশের কোন উপাদান প্রত্যক্ষভাবে দূষিত হচ্ছে? জাহাজ ভাঙা শিল্পের কারণে কোনটা দূষিত হচ্ছে বলেন তো? টেন চলে গেছে, 11-এর ডি, প্রাকৃতিক পরিবেশ। ভেরি গুড। কারণ এখানে পানি হচ্ছে প্রত্যক্ষভাবে দূষিত হচ্ছে। আচ্ছা, নুরাজ ও তার 8 বন্ধু হার্বাল প্রসাধন সামগ্রী তৈরির লক্ষ্যে একটি কোম্পানি গড়ে তোলে। প্রাথমিক পর্যায়ে প্রয়োজনে 10 কোটি টাকা তারা ব্যবসায় সরবরাহ করে, যার বিনিময়ে শেয়ার পায়। সম্প্রতি দেশের নামকরা অন্য একটি প্রসাধন সামগ্রী কোম্পানি তাদের কোম্পানির প্রায় 60% শেয়ার ক্রয় করে। এখন বলেন তার কোম্পানিটি বর্তমানে কোন ধরনের কোম্পানিতে পরিণত হয়েছে? আচ্ছা, অলরেডি অ্যান্সার চলে আসছে কোয়েশ্চেন পড়ার আগেই। আর দেখি সাব্বির ছাড়া আর কে অ্যান্সার দেয়? 12 হচ্ছে এ না বি? সাবসিডিয়ারি। কারণ 60% আপনার অলরেডি হচ্ছে গিয়ে অন্য কোম্পানির আন্ডারে চলে গিয়েছে, আর আপনার রয়ে গেছে 40%। ঠিক আছে, তার মানে ও হোল্ড করছে আর আপনি ওর অধীনে কাজ করছেন। ও আপনার হোল্ডিং কোম্পানি আর আপনি এখন সাবসিডিয়ারি কোম্পানি। ঠিক আছে, তার মানে অ্যান্সার কি হবে? সাবসিডিয়ারি। উদ্দীপকে নুরাজ ও তার বন্ধুরা প্রতিষ্ঠানটিতে প্রবর্তক হিসেবে গণ্য হবে। আচ্ছা, এটা দেখবেন না, এটা আলাদা এসেছে, এটা ভুল এসেছে। বিলম্বিত শেয়ার লাভ করবে, অসীম দায় বহন করবে, কোনটা হবে? এই 3টা থেকে কোনটা হবে? প্রবর্তক হিসেবে গণ্য হবে, বিলম্বিত শেয়ার লাভ করবে, অসীম দায় বহন করবে। আচ্ছা, এটার অ্যান্সারটা দেখি। এটা আমরা একটু স্কিপ করে যাই, এটার অ্যান্সারটা এখানে যেহেতু নেই, তো এটা আমরা স্কিপ করে যাই। 1 লক্ষ টাকা শেয়ার মূলধন সম্পন্ন সমবায় একজন সদস্য সর্বোচ্চ কত টাকার শেয়ার কিনতে পারবে? বলেন তো, কত টাকা সর্বোচ্চ? 14 এ 5,000 টাকা। বল, একজন মানুষ সর্বোচ্চ শেয়ারের 5 ভাগের 1 অংশ কিনতে পারে, সর্বোচ্চ। তো আমার যদি 1 লক্ষ টাকা হয়, 1 লক্ষ টাকার 5 ভাগের 1 অংশ কত হয়? 20,000 টাকা। তো একজন মানুষ সর্বোচ্চ, একজন শেয়ার হোল্ডার সর্বোচ্চ 20,000 টাকার শেয়ার কিন্তু কিনতে পারে। ঠিক আছে, কত সালে সামাজিক ব্যবসায়ের ধারণাটি প্রবর্তিত হয়? আচ্ছা, অ্যান্সার চলে এসেছে, 2007। আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করে কোন ব্যবসার প্রতিষ্ঠান? আত্মকর্মসংস্থান, নিজের ব্যবসা নিজে করব অথবা নিজের কাজ নিজে করব, কোনটা হবে?
16 এ, হ্যাঁ ঠিক আছে। এক মালিকানা ব্যবসায় নিচের কোন দলিলের বিপরীতে কোম্পানি আইনে বর্ণিত তফসিল 1 গ্রহণ করা যায়? তফসিল 1 বা আরেকটা জিনিস বলা হয় এটাকে, সেটা হচ্ছে টেবিল এ। দুইটাই বলা হয়, দুইটাই কোশ্চেনে আসে। তো তফসিল 1 বা টেবিল এ গ্রহণ করা যায় কোনটার বিপরীতে? আচ্ছা, আজান দিচ্ছে, যেহেতু আমি আপনাদের 5 মিনিট ব্রেক দিচ্ছি। আচ্ছা, আপনাদের 5 মিনিটের ব্রেকটা ক্যান্সেল করে দিলাম, কারণ হচ্ছে আপনাদের হাতে সময় কম। অলরেডি আপনার ছোট্ট বন্ধুরা যারা চলে গিয়েছে তাদেরকে কমেন্ট সেকশনে ফিরিয়ে আনেন, আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন দেন, আমরা এখানে পড়াটা শেষ করতে থাকি, ঠিক আছে? যারা যারা এখন মিস করবে তারা আমার সাথে পরবর্তীতে এসে জয়েন করতে পারবে, কোনো সমস্যা নেই। তো আমরা যেটা দেখছিলাম 17-র অ্যান্সার হচ্ছে গিয়ে পেয়েছিলাম অ্যান্সার বি, বিবরণপত্র। বিবরণপত্রের বিপরীতে আমরা তফসিল 1 বা টেবিল এ, এ দুটো জিনিস কিন্তু ইউজ করতে পারি। আচ্ছা, সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির আমরা একবার দেখেছিলাম সর্বোচ্চ সদস্য সংখ্যা। এখন আমাকে বলেন সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন?
18 এ তিনজন না 6 জন, জিনিসটা হচ্ছে 6, 9, 12, এই তিনটা অপশন থেকে যে কোনো একটা হবে, যেটাকে আমার 3 দিয়ে ভাগ দেওয়া যায়। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন যে 3 দিয়ে ভাগ দেওয়া যায়, কিন্তু আমার সংখ্যাটা হচ্ছে 6, 9, 12, এই তিনটা সংখ্যা। ঠিক আছে, এটা যেন ভুল না হয়। আর কোভিড-19 এর সময় মানুষের মাস্ক ব্যবহারের অভ্যাস গড়ে ওঠে, কিন্তু ব্যবহৃত এসব মাস্ক যত্রতত্র ফেলে দেওয়ায় পরিবেশে বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়। জনাব আহাদ এসব ফেলে দেওয়া মাস্ক সংগ্রহ করে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলেন। উদ্দীপকে জনাব আহাদ পরিবেশের কোন উপাদান সংরক্ষণ করেছেন? মাস্কের কারণে কোন উপাদানটা আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে বলেন তো? 19 মাটি। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ সবাইকে। 19 মাটিতে যেহেতু আমরা ফেলে দিই, মাস্কের যে উপাদানটা সেটা কিন্তু সহজে মাটির সাথে মিশে না, তো সেই কারণে আমার কিন্তু মাটির দূষণ হতে পারে। ওকে, এখন পুনরায় ব্যবসা করে তোলা। আচ্ছা, আমাকে এটা একটু বলেন তো, এইখান থেকে নিচের কোনটা যৌথ উদ্যোগের ব্যবসা, এটা দেখতে হবে না, এটুক দেখতে হবে। এটা বলেন যে এটা ভুল এসেছে আমার, হচ্ছে এটা আমি পরে কেটে দিব। এইটা বলেন নিচের কোনটা যৌথ উদ্যোগের ব্যবসায়, এটা পারেন? 20 এ ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে। লিখিত 20 অ্যান্সারটা কে কে পারে? 20টা খুবই ক্রিয়েটিভ একটা কোয়েশ্চেন। কোর্টস বাংলাদেশ লিমিটেড, আপনি কি জানেন কোর্টস বাংলাদেশ লিমিটেড কিসের কোম্পানি? আজকে গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন। আচ্ছা, ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে যৌথ উদ্যোগের ব্যবসায়, এটা হচ্ছে কোর্টস বাংলাদেশ লিমিটেড, এটা না। ঠিক আছে, একজন যেটা বলেছে অপশন বি সিমি যেটা বলেছে এই অ্যান্সারটাই ঠিক আছে। শিশু শ্রম বন্ধকরণ পরিবেশের কোন উপাদানের প্রভাব ফেলে? শিশু শ্রম বন্ধ করা, বলেন তো এটা কি রাজনৈতিক নাকি আইনগত? 21 এ সামাজিক উপাদানের উপর প্রভাব এটা পড়ে না, আমার এটা হওয়ার কথা রাজনৈতিক আর আইনগত, যেহেতু আমাদের আইনের ক্ষেত্রে রাজনৈতিক এবং আইনের যে দুইটার মধ্যে আমাদের কনফিউজড হয়ে যায়। এটা কিন্তু একটা আইন, শিশু শ্রম যেটা বন্ধ করা, এটা কিন্তু দেশের আইন, দেশের সংবিধানে লেখা আছে। এই আইনটা কিন্তু যে কোনো সরকার আসলেই চেঞ্জ করতে পারবে না। আপনার রাজনৈতিক যে নীতিমালাগুলো থাকে, সেই নীতিমালাগুলো কিন্তু সরকার আসলেই সেই নিয়ম নীতিগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু কিছু কিছু নীতি আছে যেটা আমাদের সংবিধানে লেখা আছে, যেটা সরকার পরিবর্তন হলেও সেই নীতিগুলো কিন্তু আমরা সহজে পরিবর্তন করতে পারি না। ঠিক আছে, ওকে। সানি, জনি ও রনি যথাক্রমে 1,50,000 টাকা, 1 লক্ষ টাকা এবং 50,000 টাকা নিয়ে ব্যবসার পরিচালনা করছে। সানি মূলধনের বেশি দায় বহন করবে না, তার মানে ওর দায়টা কিন্তু এখানে সীমিত দায় বহন করছে। প্রতিষ্ঠানটি 6 লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়। বলেন তো কোন ধরনের অংশীদার? যেহেতু এটা সীমিত, তো সেক্ষেত্রে আপনার বিশাল দেবের অ্যান্সারটা ঠিক আছে। আমার সে হচ্ছে সানি হচ্ছে আমার সীমাবদ্ধ অংশীদার। আচ্ছা, উদ্দীপকে প্রতিষ্ঠানটিতে কি কি রয়েছে বলেন তো? আমি জানি যে আমার একটা সীমিত অংশীদার রয়েছে, আর রনির দায় হচ্ছে ও 50,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করে, আর এখানে আমার দায় হচ্ছে 1.5 লক্ষ। আর জনি হচ্ছে ব্যবসা শুরু করে 1 লক্ষ টাকা দিয়ে, কিন্তু এখানে দায় হচ্ছে 2 লক্ষ। সো আমার এই দুইটা অপশন হবে না। এই কোয়েশ্চেনটা বোর্ড পরীক্ষায় ভুল এসেছে, অর্থাৎ
আমার কোয়েশ্চেনের অ্যান্সার হবে শুধু এইটা, কারণ এখানে রনি আর জনি এই দুইজনের দায় কিন্তু অসীম, ঠিক আছে, এই দুজনের দায় কিন্তু আমার ফিক্স না। তো আমার শুধু একজনের দায় ফিক্স, সেটা হচ্ছে এই যে সীমিত অংশীদার যে, সেটা হচ্ছে সানি। ওকে, তো আমার এখানে আমি ওদের দুইজনের ক্ষেত্রে কিন্তু ফিক্স করে বলতে পারবো না যে ওর দায়টা এত, ঠিক আছে। বাংলাদেশের অনেক ব্যাংক মেধাবী ও গরিব শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালু করে রেখেছে। ব্যাংকের এ ধরনের কাজকে কি বলা হয় বলেন তো? যারা শিক্ষাবৃত্তি দেয়, বিভিন্ন ধরনের ব্যাংক দিয়ে থাকে, যাদের মেধার দিকে দেওয়া হয়ে থাকে, যে যাদের পরীক্ষার রেজাল্ট অনেক ভালো তাদেরকেও দেওয়া হয়ে থাকে। ধরেন প্রতি মাসে মাসে 500-1000 করে টাকা দেয়, অথবা এককালীন টাকা দেয়, এরকম। আচ্ছা, সাব্বির যেটা বলছে যে ওদেরকে কথা বলতে মানা করেন, সেটা হচ্ছে কেউ যদি মনে করে যে তার এখানে বসে গল্প করতে ভালো লাগছে, করুক, আমি তো তাকে আটকাতে পারি, সে তার নিজের সময় নষ্ট করছে। কিন্তু আপনারা যারা এখানে বসে 1.5 ঘন্টা বসেও কিন্তু আপনি সে মোবাইলে টাইপিংই করছেন, হ্যাঁ, সে মোবাইলে টাইপিংটা আপনি আপনার নিজের কাজের জন্য ইউজ করছেন, তো এটা আপনার ভালো হচ্ছে না, আপনার অন্যদিকে মনোযোগ দেওয়ার দরকারই নেই। তারা তাদের সময় নষ্ট করছে, করুক, আমি তো তাদের কমেন্ট পড়ছি না, আপনার কমেন্টে ঠিকই পড়ছে সাব্বির, তো এটা আপনার জন্য একটা সাকসেস না? যারা গল্প করছে দেখেন, তাদের একজনেরও নিজের ছবি নাই, নিজের নাম নাই, নিজের কোনো পরিচয়ও নাই। আমি তাদেরকে কিছু বললেও তাদের কোনো যায় আসবে না, আপনি নিজেরটা করেন, তাদের দিকে মনোযোগ না দেন। আচ্ছা, 24-এর অ্যান্সার হচ্ছে ব্যবসায় সামাজিক দায়িত্ব। ঠিক আছে, ভেরি গুড। প্রাথমিক খরচ নির্বাহের জন্য কোন ধরনের শেয়ার ইস্যু করা হয়? প্রাথমিক খরচ, পঁচিশের অ্যান্সারটা কি হবে বলেন তো? প্রাথমিক খরচটা যখন আমি করব, একটা কোম্পানি একদম শুরু করব, তো আমার একটা প্রাথমিক খরচ আছে না? একটা বিল্ডিং বানাবো, একটা অফিস বানাবো, শেয়ারের কাগজগুলো প্রিন্ট করব, বিভিন্ন ধরনের রিসোর্স কালেক্ট করব, সবকিছু একটা খরচ আছে না? এই খরচটার জন্য আমরা প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে বিলম্বিত কোন ধরনের শেয়ার ইস্যু করা হয়? এটা কি বিলম্বিত শেয়ার ইস্যু করা হয়? হ্যাঁ, বিলম্বিত শেয়ার ইস্যু করা হয়, সাধারণ শেয়ার না। এটা মনে রাখবেন, প্রাথমিক খরচ নির্বাহের জন্য আপনার বিলম্বিত শেয়ার ইস্যু করা হয়, ঠিক আছে। ওকে, বিজ্ঞাপন ব্যবসায়ের কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? বিজ্ঞাপন কি ধরনের প্রতিবন্ধকতা দূর করে বলেন তো? সিমি বলছে আচ্ছা বি, তথ্যগত। ব্যবসায় মূল্যবোধ কোনগুলো? আচ্ছা, শিখাও বলেছে বি, বিশাল বলেছে বি, সাব্বিরও বলেছে বি। আচ্ছা, 27-এর অ্যান্সারটা দেন। আপনাদের যাদের এখানের কোয়েশ্চেন আনসার গুলো একদম কন্টিনিউয়াসলি ঠিক হচ্ছে, আপনারা ধরে রাখতে পারেন আপনাদের টেস্ট পরীক্ষাও আপনারা 30-এর মধ্যে 25-26-এর উপর মার্ক অনায়াসে পেয়ে যাবেন। 27-এর ডি, ব্যবসায়ের মূল্যবোধ শ্রমিকদের কাজ ভাগ করে দেওয়া হবে না। এটা হচ্ছে ব্যবসার মূল্যবোধ, কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে, মানে তাদেরকে হচ্ছে একটা এক্সট্রা অপরচুনিটি দেওয়া নিজের বিবেক বোধ থেকে। এই যে শ্রমিকদের কাজ ভাগ করে দেওয়া, এটা কিন্তু আমার বিবেক বোধের মধ্যে আসে না, এটা আমার নর্মাল কাজ, ঠিক আছে। যে যতটুকু কাজ দিবে, আপনার অধীনস্থ যারা, তাদেরকে আমি বেশি কাজ দিব, আপনি বস হিসেবে কম কাজ করবেন, তাদেরকে হচ্ছে তদারকি করবেন, অথবা আপনি হচ্ছে চিন্তা বেশি করবেন, ফিল্ড ওয়ার্ক কম করবেন। তো এইটা হচ্ছে আপনার জবের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তাদেরকে কাজ ভাগ করে দেওয়াটা এটা আপনার জবের একটা অংশ, এটা কিন্তু আপনার মূল্যবোধের মধ্যে পড়ছে না। মূল্যবোধের মধ্যে পড়ছে তাদেরকে উপযুক্ত মজুরি দেওয়া এবং উত্তম কার্য পরিবেশ সৃষ্টি করা, ঠিক আছে। আচ্ছা, তারপরে যাই,
ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? আচ্ছা, অ্যান্সার পেয়ে গেছি, 2 জন। ভেরি গুড। 2 থেকে আমার 20 জন। স্নিগ্ধা তার ব্যবসার প্রয়োজনে নিকটাত্মীয় জনাব অয়নের কাছ থেকে 5 লক্ষ টাকা ধার করলেন। কিছুদিন পর ব্যবসায় লোকসান হলে জনাব স্নিগ্ধা তার ব্যবসাটি বন্ধ করে দিলেন। জনাব অয়ন পাওনা আদায়ের জন্য জনাব স্নিগ্ধার বিরুদ্ধে আদালতে মামলা করেন। কোন বৈশিষ্ট্যের কারণে জনাব অয়ন মামলা করলেন বলেন তো? সিদ্ধান্ত গ্রহণের কারণে সে মামলা করলেন, নাকি পৃথক সত্তাহীনতার কারণে মালিকের বিরুদ্ধে মামলা করলেন? দেখেন তো, নিকটাত্মীয় মামলা যখন করা হয় সেখানে সত্তার জিনিসটা আসে, যেটা আপনার হচ্ছে যৌথ মূলধনের ক্ষেত্রে পৃথক সত্তা হয়, কিন্তু এক মালিকানা অংশীদারির ক্ষেত্রে পৃথক সত্তা কিন্তু হয় না। সেটার উপর ডিপেন্ড করে যে আমি কি মালিকের নামে মামলা করব নাকি ব্যবসায়ের নামে মামলা করব। ঠিক আছে, আচ্ছা এটা বলেন, সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায়, সরকারি বেসরকারি যৌথ না কিন্তু আমার, সরকারি বেসরকারি। সাতাশ, এটা 30। একদম লাস্ট কোয়েশ্চেন এই বোর্ডের, আমাদের আর একটা বোর্ড বাকি আছে। সাব্বির বলছি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল। 30 সি। ওকে, এটা হচ্ছে মোংলা অর্থনৈতিক অঞ্চল। এটা আপনার সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায়। সি হবে না, এ হবে অ্যান্সার। ঠিক আছে, এটা আপনি কি একটু গুগলে সার্চ দিয়ে দেখবেন যে এই অপশনগুলো কোন ধরনের অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায়। ওকে, আচ্ছা এখন আমাকে বলেন, লাস্ট যে বোর্ডটা ছিল রাজশাহী বোর্ডে কার কয়টা হয়েছে? রাজশাহী বোর্ডটা আজকে একটু কঠিন ছিল তাই না? সাবু বল আমি ফেল 15টা হয়েছে। প্রথমে ভালো করতে করতে হঠাৎ ফেল করলেন কেন? সরকারি এবং বেসরকারি, একটা দেশে ধরেন একটা বেসরকারি সংস্থার অনেক টাকা, এখন সরকারের তো কোনো একটা প্রজেক্ট করতে গেলে টাকার প্রয়োজন হয় না অনেক, তো সরকার কি করে, সে বেসরকারি সংস্থার সাথে একসাথে মিলিত হয়। তো বেসরকারি সংস্থা সরকারের সাথে একটা সরকারের থেকে একটা লাইসেন্স পায়, সে নিজেকে সরকারি প্রতিষ্ঠান হিসেবে দাবি করতে পারে। সরকারি প্রতিষ্ঠান যে সকল সুযোগ সুবিধা পায় সে সকল সুযোগ সুবিধা ভোগ করে। সেম ভাবে সরকার কি করে, ওই যে টাকাগুলো পায় প্রজেক্ট করার জন্য, প্রজেক্টটা করলেই তো সরকারের নাম, এই সেম জিনিসটা এখানে। এই যে মোংলা অর্থনৈতিক অঞ্চলটা আপনার সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক অঞ্চল হিসেবে গণিত। এখানে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান একসাথে মিলে এই অঞ্চলটা তৈরি করেছে। লাইভ ক্লাসটা পরে রেকর্ডে, হ্যাঁ ইউটিউবে থাকবে, ইউটিউব থেকে পরে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, একজন 26 পেয়েছে, 24 পেয়েছে, থাক অল্প ভুল হয়েছে, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে। আচ্ছা আমরা দিনাজপুর বোর্ড যাই, এটাই আমাদের আজকে লাস্ট বোর্ড। অলরেডি আমাদের 3টা বোর্ড কিন্তু শেষ। দেখি, অনেকে বলেছিলেন দিনাজপুর বোর্ডটা কঠিন হয়, আজকে একটু দেখি দিনাজপুর বোর্ড কেমন কঠিন হয়। ন্যায্য মূল্য ভোগ্যপণ্য ক্রয়ের জন্য গঠিত হয় কোন সমিতি? ঠিক আছে, ওয়ানের ডি, ভোক্তা সমবায় সমিতি। ওকে, বাংলাদেশের সমবায় আন্দোলনের সমস্যা দূর করার জন্য প্রয়োজন কি? প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি, আইনগত আনুষ্ঠানিকতা বৃদ্ধি,
প্রসারমূলক প্রচার কার্য। আমার পরিচয় আমি একদম সবার লাস্টে দিব, ক্লাস শেষ হলে পরিচয় দিয়ে আমার ক্লাস শেষ করব, ঠিক আছে? আচ্ছা 2 ডি সরকারি পৃষ্ঠ, তিনটাই ঠিক আছে। কুষ্টিয়া জেলার 20 জন কৃষক মিলিত হয়ে সমবায় সমিতি গঠনের উদ্যোগ নিয়েছে। সার, জীব প্রভৃতি ন্যায্য মূল্যে ক্রয় ছাড়াও তারা সমবায় সমিতির মাধ্যমে উৎপাদিত ফসল বিক্রয়ের ব্যবস্থা করবে। দেখেন তাদের মেইন টার্গেট কি? ন্যায্য মূল্যে ক্রয় করা, ঠিক আছে? এটা তার মেইন টার্গেট। এইটার সাথে তিনি এইটার মাধ্যমে বিক্রয় ব্যবস্থাটা সে কিন্তু ইজি করবে। চাষের মৌসুমে নগদ টাকার সংকট দেখা দেয়, তাই সদস্যদেরকে সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়টিও তারা বিবেচনা করছে। এখন বলেন প্রস্তাবিত সমবায় সমিতি কোন ধরনের সমবায় সমিতি? সি। আচ্ছা 3 কি বহুমুখী? বহুমুখী না, ক্রয়। একটা জিনিস বুঝেন, ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করবে, সেটার মাধ্যমে উৎপাদিত ফসল বিক্রয় করবে, কিন্তু তাদের মেইন টার্গেট কি? ন্যায্য মূল্যে ক্রয় করা। এই কৃষকদের মেইন টার্গেটটাই হচ্ছে ন্যায্য মূল্যে ক্রয় করা, এই কারণে এটা ক্রয় সমবায় সমিতি, ঠিক আছে? আচ্ছা সমবায় সমিতিকে বিস্তারের ভিত্তিতে সমবায়ের কোন শ্রেণীভুক্ত করা যায়? আচ্ছা নাইমের 27টা ঠিক হয়েছে। এখন এটা দেখি এই বোর্ডে কয়টা ঠিক হয় আপনার। 4 সমবায় বীমা না, প্রাথমিক। প্রাথমিক ভিত্তিতে আমি যদি ভিত্তিতে বলি মাত্র এই যে 20 জন, এখানে বলেই দিয়েছে দেখেন 20 জন, এই কারণে এটা প্রাথমিক সমবায় সমিতি। সরকারি নিরাপত্তা বিধান ব্যবসায় কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করে? চাকরির নিরাপত্তা বিধান। চাকরির সাথে কারা জড়িত? চাকরির সাথে আচ্ছা অ্যান্সার চলে এসেছে 5 ইটের ভাটা কোন ধরনের দূষণের জন্য দায়ী? বলেন। আচ্ছা কোয়েশ্চেন বলার আগে অ্যান্সার চলে এসেছে, বায়ু দূষণের জন্য। আচ্ছা নৈতিকতার অন্তর্ভুক্ত, এখানে টাইপিংটা মিস্টেক হয়েছে, নৈতিকতার অন্তর্ভুক্ত। নৈতিকতার অন্তর্ভুক্ত কোনগুলা? কর ও রাজস্ব প্রদান, ট্যাক্স, যথাসময় দেনা পরিশোধ করা, পরিবেশ রক্ষায় ভূমিকা রাখা, তিনটায় আমার নৈতিকতার অন্তর্ভুক্ত। ব্যবসায় প্রাথমিক কাজ কোনটা? সেভেন শেষ, এইটার অ্যান্সারটা বলেন। এটার অ্যান্সার সি, সেবা প্রদান ব্যবসার প্রাথমিক কাজ। আচ্ছা বিশাল বলছে এইটার বি। সি না বি, উৎপাদন ব্যবসার প্রাথমিক কাজ উৎপাদন। প্রাথমিক কি? আমি যদি কোনো পণ্য উৎপাদন না করি সে পণ্যটা তো আমি বিক্রি করতে পারছি না, তো মানুষের চাহিদা অনুযায়ী আগে আমাকে পণ্য উৎপাদন করতে হবে, তারপর আমি সেটাকে মানুষের কাছে সেল করতে পারবো। তো আমার প্রাথমিক কাজটা হচ্ছে উৎপাদন। প্রত্যক্ষ সেবার উদাহরণ কোনটা? বলেন। প্রত্যক্ষ সেবার উদাহরণ 9, এটা হবে 9, আর এটার অ্যান্সার হবে টেক্সটাইল। দেখেন দাতব্য প্রতিষ্ঠান, আপনারা যখন ডেন্টিস্টের কাছে যান আপনার যে দাঁত তুলে দেয়,
দাঁত কিন্তু আপনাকে ডিরেক্টলি তুলে দেয়। আমি এখানে কেন বলছি, এই বোর্ডের কোয়েশ্চেনটা ভুল এসেছিল, এই কারণে আমি ডিফাইন করে বলছি যে আপনাকে যদি বলে যে প্রত্যক্ষ সেবার উদাহরণ কোনটা, আমি যদি এটা বলি যে প্রত্যক্ষ সেবার উদাহরণ কোনটা, তাহলে আমার এটাও অ্যান্সার হবে, দাতব্য প্রতিষ্ঠান অ্যান্সার হবে, কারণ ডেন্টিস্ট আপনাকে নিজে এসে আপনার দাঁতটা তুলে দিচ্ছে, একদম 1 to 1 কাজ হচ্ছে। আইন ব্যবসাও আপনাকে নিজে উপদেশ দিচ্ছে, ওষুধের দোকানেও নিজে কিন্তু পণ্যটা সেল করছে। তো আমার বাদ যাবে হচ্ছে এটা। যদি আমাকে কোয়েশ্চেনে বলে যে প্রত্যক্ষ সেবার উদাহরণ নয় কোনটি, তাহলে আমি এটা দিব। আর এখানে যেহেতু বলেছে যে প্রত্যক্ষ সেবার উদাহরণ কোনটা, তো আমি এই তিনটা থেকে যে কোনো একটা দিতেই পারবো। আপনার যদি পরীক্ষার হলে এরকম বোর্ড পরীক্ষায় ভুল আসে মাঝে মধ্যে, তো আপনার যেটা রাইট মনে হবে যে কোনো একটা টিক দিয়ে দিবেন, এই তিনটার একটা থেকে যে কোনো একটাতে অ্যান্সার হলে আপনাকে মার্ক দিয়ে দিবে। গার্মেন্ট শিল্পের অস্থিরতা বন্ধের জন্য কি প্রয়োজন? আচ্ছা, অলরেডি অ্যান্সার পেয়ে গেছি। নিরাপত্তা বৃদ্ধি করা, শ্রমিক স্বার্থ রক্ষা করা, উদ্যোক্তাদের সদিচ্ছা, মানে উদ্যোক্তারা নিজের ইচ্ছা অস্থিরতা বন্ধ করতে পারে। কুষ্টিয়ার জুবাইর 2 বছর আগে স্থানীয় মারাই কলে কাজ করত, পরে কৃষি ব্যাংকের ঋণ নিয়ে সে ছোট একটি নার্সারি দিয়েছিল, এখন সেই নার্সারির পরিধি অনেক বড় হয়েছে, বর্তমানে হাঁস মুরগির একটি খামারও গড়ে তুলেছে। এটা কোন ধরনের শিল্প? নার্সারি। হ্যাঁ, নার্সারি কোন ধরনের শিল্প? প্রজনন শিল্প। ভেরি গুড। আচ্ছা, অনুন্নত পরিবহন ব্যবস্থার কারণে কি বৃদ্ধি পায়? অনুন্নত পরিবহন ব্যবস্থার কারণে। আচ্ছা, 12 এর পণ্য মূল্য বৃদ্ধি পায়। ভেরি গুড। স্মারকলিপির চতুর্থ ধারা কোনটা? স্মারকলিপির 6টা ধারা আছে, সে 6টা ধারা কিন্তু সিরিয়ালি মনে রাখতে হবে। নাম ধারা দিয়ে শুরু, ঠিক আছে? এখন বাকিগুলো আমি বলবো না, এখন বলেন যে চতুর্থ ধারা কোনটা? বা মূলধন ধারা, ঠিক আছে। 4 নম্বরটা, মিস্টার শ্যামল প্রায় 5 বছর যাবৎ সাগর হেয়ার ড্রেসারের সাগরদার কাছে চুল কাটায়। শুক্রবার হাটের দিন মিস্টার শ্যামল বাজারে গিয়ে দেখে সাগরদার ছোট দোকানে খরিদ্দারের রীতিমতো লাইন পড়ে গেছে। মিস্টার শ্যামল 1 ঘন্টা বসতে রাজি আছে, কিন্তু অন্য কোথাও যাবে না। এক মালিকানা ব্যবসার কোন বৈশিষ্ট্যের কারণে সে অপেক্ষা করতে রাজি? আমরা সেলুনে গেলে অথবা পার্লারে গেলে দেখা যায় একটা মানুষের কাছে সবসময় চুল কাটাই, ঠিক আছে? তার কাছে আমার যতক্ষণ দরকার ততক্ষণ আমি তার জন্য ওয়েট করব। কেন? কারণটা কি আমার? কারণটা হচ্ছে তার ব্যক্তিগত নৈপুণ্য। সেই মানুষটা চুল আমার পছন্দ মতো সবসময় ভালো কাটতে পারে, হয়তোবা আপনার পছন্দ নাও হতে পারে, বাট সে যে একটা কাজে এক্সপার্ট, সে এক্সপার্টাইজটার কারণে আমি কিন্তু তার জন্য অপেক্ষা করতে রাজি থাকি, ঠিক আছে? আচ্ছা, আলোচ্য ক্ষেত্রে সাগর হেয়ার ড্রেসারের দুর্বলতার দিকগুলো কোনগুলা বলেন? কি কি দুর্বল দিক আছে এখানে? বলেন তো। সিক্সটিনের 16 না, বি 1 আর 3, সীমিত আয়তন আর সহকর্মীর অভাব। ক্রেতার অসন্তুষ্টি কিন্তু নাই, কারণ মানুষ কিন্তু তার জন্য ওয়েট করছে, এখানে অসন্তুষ্টির কথা কিন্তু কোথাও আসেই নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পরিবেশের অন্তর্গত? জলদি, এখন আমি শুধু কোয়েশ্চেন করবো, ধামা ধামা আপনার অ্যান্সার দিবেন। আচ্ছা, 16-এর সি, রাজনৈতিক পরিবেশে অন্তর্ভুক্ত। ডাক্তার, ওকালতি ও সেলুনের জন্য উপযোগী ব্যবসায় কোনগুলা?
আক্তার ওকালতি সেলুন, একটু আগে বলেছি। আচ্ছা, অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে, এক মালিকানা ব্যবসায়। ঠিক আছে, এক মালিকানা ব্যবসায় উন্নতির অন্যতম শর্ত কি বলেন? কিভাবে এক মালিকানা ব্যবসায় উন্নতি করা যায়? 17 শেষ, 18। আচ্ছা, 18 এ স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করা না। আপনি চাইলেই স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, কিন্তু সবার ডিসিশন যে ঠিক হবে সেটা কি ঠিক? সবাই যদি নিজের ইচ্ছা মতো স্বেচ্ছাচারিতা যা মন চায় তাই করতে পারে, তো সেটার জন্যই যে আপনার ব্যবসা উন্নতি লাভ হবে এটা কি পসিবল না। আপনার অ্যান্সারটা হবে অবস্থান। আপনি কোন জায়গায় বিজনেস দিচ্ছেন? আপনি হচ্ছে একটা ফুড কোর্ট দিচ্ছেন, কোন জায়গায় ফুড কোর্ট দিচ্ছেন? আপনি স্কুল কলেজের সামনে দিচ্ছেন। আপনি হচ্ছে শীতে চা বিক্রি করছেন, কোথায় বিক্রি করছেন? অফিস দালান যেগুলো সেগুলোর নিচে বিক্রি করছেন। কেন? যাতে মানুষ বের হলে অনেক টায়ার্ড থাকে, অথবা অফিসের মাঝখানে অনেক টায়ার্ড থাকে, গিয়ে এক দৌড় দিয়ে বিল্ডিং এর নিচ থেকে চা খেয়ে আসতে পারে। এই যে অবস্থানগত একটা সুবিধা, এই কারণে কিন্তু এই ডিসিশনটার কারণে আপনার এক মালিকানা ব্যবসায় উন্নতি হতে পারে। XYZ সমঝোতার ভিত্তিতে একটি অংশীদারি ব্যবসার মূল গঠন করে। লাভ লোকসান বন্টন হার নিয়ে সমঝোতার কিছু উল্লেখ না থাকায় এক্স এখন বেশি মুনাফা দাবি করছে। অন্যদিকে একজন দেনাদার 20,000 টাকা দেনা পরিশোধ না করে তার বিরুদ্ধে পাওনা আদায় মামলা দায়ের করা যাচ্ছে না। দেখেন, মামলা করতে পারছে না। উদ্দীপকে বর্ণিত সমঝোতাটি লিখিত হলে তাকে কি বলে? আমরা নর্মালি কি জানি, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে চুক্তি করা হয়, এবং এই চুক্তিটা যখন লিখিত হয় সেটাকে সম্মতিপত্র না, লিখিত চুক্তিপত্র বলে। এটা ভুল, চুক্তিপত্র বলে। ঠিক আছে, ওকে, ভেরি গুড, চুক্তিপত্র, ভুলটা ধরতে পেরেছেন। আচ্ছা, বর্তমানে সৃষ্ট সমস্যার সমাধানে পূর্বে যে পদক্ষেপ গ্রহণ জরুরি ছিল সেগুলো কি? এই যে সমস্যাটা হলো, মুনাফা বেশি দাবি করছে, দেনা পরিশোধ করতে পারছে না, মামলা করতে পারছে না, একটু বলেন তো এটা মানে কি পদক্ষেপটা গ্রহণ করা যেত? দেখি কে আগে এটার অ্যান্সার দেয়। আচ্ছা, অ্যান্সার পেয়ে গিয়েছি। একটা লিখিত চুক্তি করা যেত, একটা চুক্তিপত্র নিবন্ধন করা যেত, তাহলে কিন্তু এই যে যে লভ্যাংশের মুনাফার যে ঝামেলাটা এটাও হতো না, আবার একজন আরেকজনের বিরুদ্ধে কিন্তু মামলাও করতে পারতো। অংশীদারি ব্যবসার সর্বনিম্ন সদস্য সংখ্যা কয়জন? বাচ্চাদের কোশ্চেন, জলদি জলদি বলেন। একুশের অ্যান্সারটা বলেন। আচ্ছা, 21-এর বি, সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, অর্থাৎ আমার টোটাল সদস্য সংখ্যা হচ্ছে 2 থেকে 50 জন। অংশীদারি ব্যবসার গঠনতন্ত্র কোনটা বলেন তো? এটা অ্যান্সার মনে হয় দিয়েও দিয়েছি। পারস্পরিক বিশ্বাস, এটা হবে না। অংশীদারি ব্যবসার গঠনতন্ত্র হচ্ছে চুক্তিপত্র, পারস্পরিক বিশ্বাস না। বিশ্বাসের উপর ভিত্তি করে আপনি অংশীদারি ব্যবসা গঠন করতে পারেন, ঠিক আছে, কিন্তু যদি চুক্তিপত্র না থাকে, যে কোনো সময় আপনার যে অংশীদার আছে, আপনার যে ফ্রেন্ড আছে, হুট করে পল্টি নিতে পারে, হুট করে বলতে পারে যে না, আমি তো মূলধন 20,000 টাকা দিই না, মূলধন 50,000 টাকা দিচ্ছি, আমাকে এখন এত টাকা মুনাফা দাও। সো আমার গঠন যে তন্ত্রটা, ঠিক আছে, এই গঠন তন্ত্রটা আমার চুক্তিপত্র রিলেটেড, পারস্পরিক বিশ্বাস না। ঠিক আছে, নিচের কোন ব্যবসার দায়ের দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলেন তো? সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এই সমগ্রর মধ্যে? আচ্ছা, অ্যান্সার পেয়ে গিয়েছি, এক মালিকানা ব্যবসা। বাংলাদেশে কত সালে কোম্পানি আইন প্রচলিত? এটা অলরেডি আমরা করেছি।
প্রাইভেট লিমিটেডের সর্বনিম্ন সদস্য সংখ্যা, এটাও করেছি এর আগে। এটা বলেন, 26-এর অ্যান্সারটা দেন। দেখেন আপনাদের সাথে ক্লাস করতে এসএসসি 2025 চলে আসছে। ইনশাল্লাহ আমার ক্লাস করতে আসবেন, ক্লাসে দেখা হবে যদি আমি ততদিন পর্যন্ত থাকি। আচ্ছা এটার অ্যান্সারটা তাহলে আচ্ছা পেয়ে গিয়েছি, 51%, ন্যূনতম 51%। এটা বলেন। ছাব্বিশ শেষ, 27-এর অ্যান্সারটা দেন তো। আর 3-4টা কোশ্চেন বাকি ক্লাসের লাস্ট। আচ্ছা 27-এর অ্যান্সারটা ঠিক আছে আপনাদের। পাবলিক এই সর্বোচ্চ সংখ্যা 50 জন হচ্ছে আমার প্রাইভেট লিমিটেডে, তার মানে এইটা আর এইটা আমার অ্যান্সার। আচ্ছা মিস্টার সুমন সিরাজগঞ্জ এনায়েতপুরে মাত্র 10টি হ্যান্ডলুম নিয়ে কাপড়ের ব্যবসা শুরু করেছিলেন। পরবর্তীতে আরো 12 জন বন্ধুকে অংশীদার হিসেবে নিয়ে ব্যবসা অনেক বড় করেছেন এবং মধ্যপ্রাচ্য ও ইউরোপে নিয়মিত শাড়ি রপ্তানি করছেন। মিস্টার সুমন ও তার বন্ধুরা মিলে একটি অত্যাধুনিক জামদানি পল্লী গঠনের উদ্দেশ্যে বর্ধিত মূলধনের চাহিদা পূরণের জন্য ব্যবসাটিকে কোম্পানিতে পরিণত করতে চান। তার মানে প্রাথমিক অবস্থাতে ব্যবসাটা কিরকম ছিল? যেহেতু এটা সে ছিল, এই দেখেন অ্যান্সার এখানে বলে দিয়েছে, 12 জন বন্ধুকে অংশীদার হিসেবে নিয়ে, কর্মচারী বা কর্মকর্তা হিসেবে কিন্তু নিয়ে না, অংশীদারি হিসেবে নিয়ে। তার মানে এটা আমার সবার প্রথমে ছিল এক মালিকানা ব্যবসায়। এই যে মিস্টার সুমনের ব্যবসাটি কোন ধরনের ছিল? সবার প্রথমে ছিল আমার এক মালিকানা ব্যবসায়। তারপর এখান থেকে আমার 12 জন বন্ধু আসলো, সে তখন হয়ে গেল আমার অংশীদারি, এবং পরবর্তীতে সে এটাকে কোম্পানি ব্যবসায় পরিবর্তন করতে চাইলো। তার মানে কি আমার এক মালিকানা ব্যবসাটা এখানে অ্যান্সার। ওকে, তারপর এখন বলি কোম্পানি গঠনের প্রধান অন্তরায় কি? মানুষ কোম্পানি গঠনের ক্ষেত্রে কোন জিনিসটা সবচেয়ে বেশি ফেস করে? লাস্ট দুটো কোশ্চেন অ্যান্সার দিয়ে দেন, ছুটি দিয়ে দিব। আচ্ছা অ্যান্সার পেয়ে গেছি, আইনি জটিলতা। আচ্ছা লাস্ট কোয়েশ্চেন, বাংলাদেশে কত সালের সমবায় আইন চালু হয়েছে? আচ্ছা 30-এর অ্যান্সারও পেয়ে গেছে, সেটা হচ্ছে 2001 সালের সমবায় আইন চালু হয়েছে। ওকে, আজকের মতো আমাদের ওয়ান শট ক্লাস শেষ। আজকে আমরা 4টা বোর্ড করলাম, বাকি প্রথম পত্রের বোর্ডগুলো আমরা কালকে করব ঠিক এই সময়। তো আপনাদের যদি যারা পেইড গ্রুপে আছেন তারা তো আছেনই, আর যারা পেইড গ্রুপে নাই অনেকে হচ্ছে সিকিউ সলভ করার কথা বলেছিলেন। আমরা কিন্তু আমাদের পেইড গ্রুপে যে ক্লাসগুলো করি প্রতি সপ্তাহে প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে সাথে কিন্তু আমরা বোর্ড কোয়েশ্চেনের যে ইম্পর্টেন্ট সিকিউ গুলা 5টা 10টা 15টা করে সিকিউ গুলাও সাথে সাথে সলভ করে ফেলি, কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলো সলভ করে দেই। তো আপনাদের যদি সেটা মনে হয় আপনাদের প্রয়োজন, অবশ্যই আপনারা আমাদের কোর্সটা কিনে ফেলবেন, এবং কোর্স সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আপনারা এই নাম্বারে কল দিলেই হবে। আচ্ছা অনেকে হচ্ছে আমার পরিচয়টা জানতে চেয়েছেন। আমি হচ্ছে ফারিহা তাবাসসুম প্রান্তি, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ডিপার্টমেন্টে 4th ইয়ারে পড়াশোনা করছি। আর 10 মিনিট স্কুলের সাথে আমি গত 2 বছর ধরে আপনাদের এই এইচএসসি এবং অ্যাডমিশন ব্যাচটা পড়াচ্ছি। ঠিক আছে? আচ্ছা আরেকটা বোর্ড কালকে করাবো, কালকে ঠিক এই সময় 6টা বাজে আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে। আজকের জন্য এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।